হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা সবাই জানো যে আজকে আমাদের কিসের উপর ক্লাস। আমি ক্লাসটা এই 2 মিনিটের ভিতরে শুরু করে ফেলবো। তো তোমরা সবাই একটু জয়েন হয়ে নাও, আমি দ্রুত শুরু করে ফেলতেছি। হ্যাঁ, আমি ক্লাসটা এখনই শুরু করতেছি। তোমরা তোমাদের একটু ফ্রেন্ডদেরকে ইনভাইট দাও, মেনশন দাও। হ্যাঁ, একটু দ্রুত মেনশন দাও তোমাদের ফ্রেন্ডদেরকে। আর কমেন্টে জানাও যে ইজ এভরিথিং ফাইন, সবকিছু কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। ওকে, আমি ক্লাস এখনই শুরু করতেছি। ওকে, তো হচ্ছে আজকে তো ভালোই ঠান্ডা পড়ছে। তোমাদের কার কি অবস্থা কমেন্টে জানাও, আমরা 2 মিনিট একটু কথা বলতে পারি। আচ্ছা, একজন সিফাত জানাইছে শুভ সকাল। আচ্ছা ঠিক আছে, শুভ সকাল সিফাত ভাইয়া। আমাদের সাথে এখন যুক্ত আছে হচ্ছে 7 জন। একটু দ্রুত তোমরা জয়েন হয়ে নাও। আমাদের সাথে এখন যুক্ত আছে 7 জন। আচ্ছা, তোমরা একটু কমেন্টে জানাও সবকিছু ঠিক আছে কিনা, সব ক্লিয়ারলি তোমরা দেখতে পাচ্ছ কি? আমাদের ক্লাসটা শুরু করি, ঠিক আছে? তো তোমরা জানো আজকে আমাদের টপিকটা কি। আজকে আমরা কোনিকের উপর প্রবলেম সলভগুলো করব। তো সবার প্রথম আমি তাহলে শুরু করে দিই। হ্যাঁ, আমাদের ক্লাস শুরু করে দিচ্ছি। রেডি? আমরা হচ্ছে সবার প্রথমে যেটা সলভ করব, এখনো কিন্তু আমাদের কিন্তু এখন লাইভে বেশি মানুষ হচ্ছে না। একটু তাড়াতাড়ি তোমরা একটু মেনশন দিয়ে নাও, তোমরা তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন দাও। হ্যাঁ, সবার প্রথম আমরা যেটা করব সেটা হলো বুটেক্সে আসা একটা ম্যাথ। বুটেক্স প্রথম যে প্রশ্ন আমরা সলভ করব এটা আসছে হচ্ছে বুটেক্স 1819। প্রশ্নটা হচ্ছে যে y = 4x + 2 সরলরেখা, y = 4x + 2 সরলরেখা y² = 12x পরাবৃত্তকে স্পর্শ করলে, পরাবৃত্তকে is everything fine? আচ্ছা, সব ঠিক আছে তো? হঠাৎ করে একটা নোটিফিকেশন আসছিল, তো আমি ভাবলাম আবার লাইভ অফ হয়ে গেল কিনা। তো আমার তো ব্যাড এক্সপিরিয়েন্স আছে লাইভ অফ হয়ে যাওয়ার, তো আমি চাচ্ছি না যাতে আবার লাইভ অফ হয়ে যায়। তো একটু আমি 1 মিনিট একটু সময় নিচ্ছি। তোমরা একটু সাথেই থাকো, আমি 1 মিনিট সময় নিচ্ছি। এই তো এখন পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে ওকে, আমাদের সাথে এখন যুক্ত আছো 18 জন হয়ে গেছে। গুড, এই তো মানুষ বেড়েছে। তো হচ্ছে হ্যালো এভরিওয়ান, আমি একটু আবার প্রথম থেকে বলি। তো তোমরা যারা আমাদের সাথে পরবর্তীতে যুক্ত হয়েছো তোমাদের সবাইকে স্বাগতম, শুভ সকাল সবাইকে। আচ্ছা, তো আজকে আমরা পড়বো হচ্ছে
কণিক তো তোমরা জানো কণিক কিন্তু হচ্ছে সেকেন্ড পার্টের মধ্যে কিন্তু অনেক অনেক স্টুডেন্টের প্রবলেম। আমি হচ্ছে তোমাদের যে পোলটা নিলাম এই পোলে দেখলাম যে কণিক কিন্তু হিউজ ভোট পাইছে। হ্যাঁ, তো এই জন্য আমি একটু ডিসিশন নিচ্ছি আমি কণিকটা ভাগ ভাগ করে পড়াবো। যেমন আমি বৃত্তটা মাত্র 2টা ক্লাসে শেষ করে ফেলছি, বাট কণিকটা আমি চেষ্টা করবো একেবারে সব করাইতে। তো তোমরা খেয়াল করে দেখো আমি একটা উইকে 2টা করে আমি ক্লাস নিচ্ছি। তো আজকে এবং আগামী পরশু দিনের পরের দিন আরেকটা ক্লাস নিব। তো 2টা ক্লাসে মনে করো কণিকে প্রায় 70% বা 80% শেষ হয়ে যাবে। আমি চেষ্টা করব 3টা ক্লাসের মধ্যে আমাদের কণিক সব শেষ করে ফেলতে, ঠিক আছে? 3টা ক্লাস নাও লাগতে পারে, 2টা ক্লাস শেষ হতে পারে যদি আমি নেক্সট ক্লাসে একটু লং নেই। ওকে, তো আমরা প্রথমে একটা প্রবলেম সলভ করে কিন্তু শুরু করে ফেলছি অলরেডি। হ্যাঁ, এই প্রবলেমটা হচ্ছে বুটেক্সে আসা একটা প্রবলেম। আমরা হচ্ছে বুটেক্সে আসা এই প্রবলেমটা এখন সলভ করব। ওকে, আচ্ছা অটোফোকাসের প্রবলেমটা আশা করি এখন আর নাই, রাইট? ইজ এভরিথিং ফাইন? সাকিব বলছে হ্যাঁ ঠিক আছে, এখন এভরিথিং ইজ ফাইন। আচ্ছা ঠিক আছে, তো যেহেতু সবকিছু ঠিক আছে সো আমরা হচ্ছে আমাদের ক্লাসটা অফিসিয়ালি শুরু করে ফেলি। রেডি? তো প্রথমত প্রশ্নটা বলছে যে y = 4x + 2 সরলরেখাটি y² = 12x পরাবৃত্তকে স্পর্শ করলে, বলছে যে পরাবৃত্তকে স্পর্শ করলে, ওহো এটা হঠাৎ করে কাজ শেষ হয়ে গেছে। আচ্ছা, পরাবৃত্তকে স্পর্শ করলে বলা হয়েছে যে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে। এখন এই অঙ্কের একটা ট্রিকি একটা প্রশ্ন আছে, এটা ট্রিকটা কি সেটা আমি তোমাদের এখন জানাবো। পরাবৃত্তকে স্পর্শ করলে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক, তোমাকে প্রশ্ন বলছে স্পর্শ বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে। এখন একটু ঝামেলা আছে অঙ্কটা, সেটা হলো মানে আমাদের প্রবলেমটা কি, আমরা যা দেখি যা শুনি তা বিশ্বাস করি, রাইট? এখন এই অঙ্কটার ক্ষেত্রে এমন কোনো পাবলিক নাই যারা বিশ্বাস করবে না যে আসলে অঙ্কটা কারেক্ট নাকি রং। আগে এটা বুঝতে হবে, মানে ওনারা যে প্রশ্নটা লিখছে মানে আমরা কি ওনারা বলছে যে স্পর্শ করলে আমি কি বিশ্বাস করে নিব যে স্পর্শ করছে? এখানে ঝামেলা আছে। সেটা হলো আমরা ইন্টারের যত অঙ্কগুলো করি ওইখানে তোমার বলা থাকে যে যে অনেক স্পষ্টভাবে বলা থাকে যে তুমি স্পষ্ট যদি স্পর্শ না করে তাহলে কি হবে, তখন আমাদের মাইন্ড একটা সেটআপ এরকম হয়ে যায় যে স্পর্শ তো নাও করতে পারে, তাই না? বাট এটা এমন একটা প্রশ্ন আমাদের মাইন্ডে কিন্তু আসবে না যে স্পর্শ তো নাও করতে পারে। ওনারা কি বলছে যে অমুক সরলরেখা অমুক পরাবৃত্তকে স্পর্শ করলে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ওনারা এমন ভাবে লিখছে তোমার কাছে মনে হবে কি স্পর্শ করছে, বাট অ্যাকচুয়ালি এটা স্পর্শই করে নাই। এখন তোমরা বলতে পারো ভাই আমরা কিভাবে আগে থেকে বুঝবো স্পর্শ করে নাই? সেটার জন্য তোমার বহুপদীর হেল্প নিতে হবে। তো তোমরা যারা এইচএসসি 2021 আশা করি তোমরা সবাই বহুপদীর পড়ে ফেলছো। আমি বারবার তোমাদের বলে আসি লাস্ট ক্লাসে কিন্তু আমাদের বহুপদীর অনেক কিছু কিন্তু লাগছে, ঠিক আছে? এখনো আমাদের লাগবে। তো বহুপদী তোমরা একটা জিনিস পড়ছিলা, সেটা হচ্ছে নিশ্চয়ক। নিশ্চয়ক জিনিসটা কি আমি তোমাদের 1 মিনিটে একটুখানি বলবো, তার আগে আমি একটু মার্কারটা নিয়ে নিই। হ্যাঁ, 1টা মিনিট, আমার 2টা মার্কারের কালি শেষ হয়ে গেছে। তোমরা প্রশ্নটা আরেকবার দেখো। আচ্ছা ঠিক আছে, আমি এসে পড়েছি তোমরা চলে যাও না, আমি এসে পড়েছি। হ্যাঁ, এই মার্কারটা ভালো আছে। ওকে, আশা করি লাস্ট পর্যন্ত কিন্তু থাকবা। হ্যাঁ, শেষ পর্যন্ত সবাই থাকবা ইনশাআল্লাহ, কিছু না কিছু শিখতে পারবা আজকের ক্লাসে। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে অমুক সরলরেখা অমুক পরাবৃত্তকে স্পর্শ করে স্পর্শ বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। আমরা প্রশ্নটা দেখে বিশ্বাস করে নিছি যে স্পর্শ করছে, বাট অ্যাকচুয়ালি স্পর্শ করেই নাই। এখন আমরা কিভাবে এটা আগে থেকে বুঝবো, চলো দেখি। সেটা তোমাদেরকে কি বললাম যে বহুপদী দিক দিয়ে। এইখানে খেয়াল করে দেখো, এই একটা সরলরেখা এই একটা পরাবৃত্তকে স্পর্শ তখনই করবে যখন তাদের একটা সমাধান বিন্দু থাকবে। আমি কি বলছি আরেকবার শুনে নাও। একটা সরলরেখা আরেকটা সরলরেখাকে কখন স্পর্শ করে তোমরা বলো তো? যখন তাদের একটা সমাধান বিন্দু থাকে। এখন ধরা যাক আমি এরকম একটা সরলরেখার ইকুয়েশন দিলাম যে 3x + 4y + 8 = 0। ধরা যাক এটা একটা সরলরেখা। আরেকটা সরলরেখা দিলাম 3x, আরেকটা সরলরেখা দিলাম মনে করো 6x + 8y + 9 = 0। এখন তোমরাই বলো এরা জীবনে টাচ করবে না, তাই তুমি তাহলে তো তোমরা সমাধান বিন্দুই পাবে না। এখন তুমি বলবা ভাইয়া কিভাবে বুঝলে টাচ করবে না? খুবই সিম্পল, তুমি 2 নং সরলরেখাকে 2 ভাগ করো। 2 ভাগ করলে কি হবে? দেখো 3x + 4y তো আসবে, এবং তোমরা জানো যে x এর সহগ y এর সহগ এবং চিহ্ন যদি সেম হয়ে যায় তখন সেটাকে আমরা সমান্তরাল সরলরেখা সমীকরণ বলে থাকি, রাইট?
আমরা তখন সমান্তরাল সরলরেখার সমীকরণ বলে থাকি। তো দুটি সমান্তরাল সরলরেখা কখনো পরস্পরকে টাচ করতে পারে না। অনুরূপভাবে এই মনে একটা বক্ররেখা, এই মনে একটা সরলরেখা, এরা কি পরস্পরকে টাচ করছে? টাচ করে না। তো কোনো কিছু টাচ করে নাকি করে না সেটা ডিপেন্ড করতেছে সমীকরণের উপর। কোনো কিছু টাচ করে নাকি করে না সেটা ডিপেন্ড করতেছে সমীকরণের উপর, যে সমীকরণটা কি অ্যাকচুয়ালি কি কোনো সমাধান আছে কিনা। আমরা দেখব এই সমীকরণের কোনো সমাধান আছে কিনা। তোমরা বহুপদীতে পড়ছিলা সমীকরণের সমাধান কিভাবে নির্ণয় করতে হয়, ঠিক কিনা? তো আমরা এখন বহুপদীর হেল্প নিব। তো বহুপদীর হেল্প নিতে গেলে এখন দুটো সমীকরণ তাকে একটা সমীকরণ বানাতে হবে, তাই না? তুমি কিভাবে বুঝবা যে এটা আসলে সমাধান আছে নাকি নেই, এটা সমাধান আছে নাকি নাই? তো চলো আমরা কিভাবে বের করতে পারি। আমরা একটা কাজ করতে পারি, এখানে আছে 12x, এখানে আছে 4x। আমি এখান থেকে একটা কাজ করতে পারি যে y - 2 আমি ডান পাশে রাখলাম, 4x রাখলাম। বলতে পারেন ভাইয়া কেন করতেছেন? আমার এখানে 12x আছে না, আমি 12x বানানোর জন্য এই কাজটা আমি করছি। আমি চেয়েছি 12x বানাইতে। তো 12x বানাইতে পারলে আমি এখানে y স্কয়ার বসিয়ে দিতে পারবো। তাহলে 12x বানাইতে গেলে আমাকে উভয় পক্ষকে 3 দিয়ে গুণ করতে হবে, রাইট? তাহলে আমরা একটা কাজ করব, উভয় পক্ষকে 3 দিয়ে গুণ করে ফেলবো। তো 3 দিয়ে যদি আমরা গুণ করি আমাদের কত 12x হয়। এখন 12x টা এই যে মানটা আমি বসাই দিই, তাহলে আমাদের কি হয় 3y - 6 = y স্কয়ার। এই যে 12x এই যে এখান থেকে আমি বসাই দিয়েছি। তারপরে আমি কি করব, মিডল টার্ম বানাবো, y স্কয়ার - 3y + 6 = 0। এরপর তোমরা একটা কাজ করতে পারো, তোমরা ক্যালকুলেটর নিতে পারো, ক্যালকুলেটর ছাড়াও তোমরা এটা সলভ করতে পারো। যে এটা y এর মানটা তোমরা বের করে দেখো, দ্বিঘাত সমীকরণ বের করে দেখো, দেখবো কোনো ধরনের সলিউশন আসবে না, মানে জটিল সংখ্যা আসবে। তো জটিল সংখ্যা হলে কি তার কোনো সলিউশন থাকে? তার কোনো সলিউশন থাকে না। তো আমরা এই জিনিসটা করবো আরেকভাবে, আমরা নিশ্চয়ক দিয়েও এটা সলভ করতে পারি। এটা দুই ভাবে, এই আনসারটা দুই ভাবে লেখা যায়। তুমি এখানে লিখবা যে y = এই যে -b, তোমরা পারো তো সবাই, +√b² - 4a * c / twice a। খেয়াল করে দেখো এই যে পার্টটুকু, রুটের ভিতরে যে পার্টটুকু আছে না, এইটা কি ছিল? b² - 4ac ছিল না? এটাই তো আমাদের নিশ্চয়ক, তাই না? এটাই তো আমাদের নিশ্চয়ক। তো খেয়াল করে দেখো আমাদের নিশ্চয়কের মানটা কত? আমাদের নিশ্চয়কের মানটা কত? 9 - 4 = 24, কত আসতেছে? -15 আসতেছে। তো তোমরাই বলো রুটের ভিতরে কি -15 হতে পারে? পারে না। তাহলে আমরা বলতে পারতাছি যে এইটার কোনো রিয়েল ভ্যালু নাই, এই সলিউশন নাই, এটার কোনো রিয়েল সলিউশন নাই। তাহলে কি রিয়েল সলিউশনে যদি না থাকে ওরা কি টাচ করবে? টাচই করবে না। সো আনসার লিখবে এভাবে, নিশ্চয়ক <0 বলে স্পর্শই করবে না। মানে ক্যান্ডিডেট কি দাঁড়া দেখছো, উনারা বলতেছে স্পর্শ বিন্দু স্থানাঙ্ক বের করতে, আর আমি লিখছি স্পর্শই করবে না। মানে এইভাবে তো চিন্তা করাই যাবে না। অনেকে বলতে পারে আমি মনে হয় অঙ্কটা ভুল করতেছি, মানে না, জাস্ট নিজেকে মনে করে স্টুডেন্ট হিসেবে কল্পনা করতেছি। অঙ্কটা করার সময় এখানে আসার পর তুমি যখন দেখবা যে নিশ্চয় মনে করো তোমার মাথায় আসলো না, এটা না আসালে স্বাভাবিক, সবাই এভাবেই করবে। এভাবে করার পর যখন রুটের ভিতরে যখন নেগেটিভ দেখবে তখন একটা তোমরা চিন্তা করে যাবে এটা আবার কি হইলো, জটিল সংখ্যা আসতেছে কেন, তাই না? বাট একটু চিন্তা করে দেখো, কোনো কিছু জটিল সংখ্যা আসা মানে তার কিন্তু কোনো সমাধান নাই। সো আমরা বলতে পারি এই পরাবৃত্ত এবং এই সরলরেখা আসলে টাচই করে না। তোমাদের কাছে একটা কাজ দিই, সবাই ডেসমোস অ্যাপটা নামাবা। তোমাদেরকে সবাইকে কাজ দিই, তোমরা যারা আমার একেবারে পুরান ক্লাস করছো, যারা চলকের একেবারে পুরান স্টুডেন্ট, তারা সবাই জানো আমি ডেসমোস নিয়ে কিন্তু অনেক লাফালাফি করি, ডেসমোস নিয়ে তোমাদের কিন্তু অনেক কিছুই বলি। যারা নতুন, যারা চলকে নতুন, ইভেন আমাদের আজকে মাত্র 5000 মেম্বার হলো, তো আমাদের কিন্তু চলকে কিন্তু অনেক অনেক নতুন নতুন স্টুডেন্ট যুক্ত হয়েছে। তো তোমাদের উদ্দেশ্যে আমি বলি, আমার হচ্ছে ফাংশনের উপর আমার পুরো ফুল প্লেলিস্ট আছে। তোমরা চলকের হচ্ছে অফিসের যে ইউটিউব চ্যানেল আছে, তোমরা সেই ইউটিউব চ্যানেলে তোমরা যাবা, ওইখানে গিয়ে দেখবা ফাংশন নামে একটা তোমরা প্লেলিস্ট পাবা। আমি তোমাদেরকে রিকমেন্ড করবো, যারা নতুন আসছো, যারা এখনো আমার ফাংশনের উপর লেকচার দেখো নাই, আমি সেই অনেক আগে দিয়ে দিচ্ছি, আজ থেকে প্রায় 3 মাস আগে। চলকের প্রথম লেকচার ছিল ফাংশনের উপর, চলকের যখন প্রতিষ্ঠা হয়েছে একেবারে প্রথম লেকচারটা ছিল ফাংশনের উপর। তো তোমাদেরকে আমি রিকমেন্ড করবো তোমরা ফাংশনের উপর লেকচারগুলো দেখে আসো। এটা কারণ আছে, আমি ওইখানে ডেসমোস অ্যাপ নিয়ে একটা কথা বলছি, আমি এগুলো রিপিট করবো না, তোমরা ওগুলো দেখে আসো, ঠিক আছে? যারা নতুন তাদেরকে বলতেছি ডেসমোস অ্যাপ নিয়ে আমি কি কি শিখাইছি, কি কি করছি না করছি সব কিছু তোমরা বিস্তারিত ইউটিউব ভিডিওতে পাবা। তারপরেও যদি কারো লাগে বললো, আমরা লিঙ্ক তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? ফাংশনের যে কিভাবে বুঝবা যে কোন একটা সরলরেখা কোন একটা পরাবৃত্তকে টাচ করছে কি করছে এগুলো কিভাবে অ্যাপের মাধ্যমে বোঝা যায়। হ্যাঁ, অ্যাপের মাধ্যমে তুমি বিভিন্ন গ্রাফ প্লট করতে পারবা। যেমন এগুলো দেখলে কিন্তু তুমি তোমার মাথায় আইডিয়া আসবে না এগুলো গ্রাফ কিরকম, বা এটা যে আসলে মিলিত হবে না, এটা তো আমি মুখে বলছি, তুমি কি বিশ্বাস করে ফেলছো? তোমাকে বিশ্বাস করতে হলে আগে ডেসমোস অ্যাপটা দিয়ে দেখতে হবে যে আসলে দেখতে কিরকম হয়। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। তো তোমাদের যাদের ক্লিয়ার হয় না তারা কমেন্টে জানাও, আমি তোমাদের আরেকবার রিপিট করবো, ঠিক আছে? তোমার যদি কারো প্রবলেম থাকে কমেন্টে জানাও।
তোমাদের যদি কারো প্রবলেম থাকে কমেন্টে জানাও। আচ্ছা, তো দেখি তোমাদের কোনো কমেন্ট আছে কিনা, আমি তাহলে নেক্সট শুরু করি। আচ্ছা, নাই, তোমাদের কারো কোনো প্রবলেম নাই, তো আমি এর জন্য তাহলে নেক্সট ম্যাথে চলে যাই। আমি আর ওয়েট না করে নেক্সট ম্যাথে চলে যাই। ও আমি তো কাপড় নিয়ে নিই বুঝছেন। আচ্ছা, ওকে ঠিক আছে, আমরা নেক্সট যে ম্যাথটা করব এটা হচ্ছে বুয়েটে আসা অনেক দারুণ একটা ম্যাথ, সুন্দর একটা ম্যাথ। আমরা বুয়েটে আসা একটা ম্যাথ করব, এটা আসছে বুয়েট 17-18 তে। আমরা এখন নেক্সট যে ম্যাথটা করব এটা আসছে বুয়েট 17-18। চলো আমরা এখন সলভ করি বুয়েট 17-18 একটা ম্যাথ। একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রের স্থানাঙ্ক, যার উপকেন্দ্রের স্থানাঙ্ক 1, -1 অনুরূপ দ্বিকাক্ষ, অনুরূপ দ্বিকাক্ষ রেখা x - y - 4 = 0 এবং যা 1, 1 বিন্দু দিয়ে অতিক্রম করে, 1, 1 বিন্দু দিয়ে অতিক্রম করে। এখন খেয়াল করে দেখো এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করব। তো তোমাদের আগে একটা থিওরি শিখাই। থিওরিটা কিসের থিওরি? যে উপবৃত্ত বলো, তারপরে তুমি অধিবৃত্ত বলো, একটা অঙ্ক আছে, একটা টাইপের অঙ্ক আছে বারবার বিভিন্ন অঙ্কে কাজে লাগে। আমি সেই টাইপটা তোমাদের একটু আলোচনা করি। টাইপটা হচ্ছে যে এই একটা উপবৃত্ত, এই উপবৃত্তে কি আছে? দ্বিকাক্ষ রেখা আছে। তো আমরা জানি উপবৃত্ত বেসিক, তো আশা করি সবার ক্লিয়ার আছে। তোমরা একেবারে ডান পাশটুকু আশা করি দেখতে পাচ্ছ, কোনো প্রবলেম হচ্ছে না। আমি একটু চাপাই দিই, ওকে। তো উপবৃত্তের একটা বেসিক জিনিস হলো যে উপবৃত্ত না, যে কোনো কণিকের একটা বেসিক জিনিস আমি এখন তোমাদের শেখাবো। যে কোনো কণিকের একটা বেসিক জিনিস। তোমরা কি জানো বৃত্তের উৎকেন্দ্রিকতা কত? তোমরা কি জানো সরলরেখার উৎকেন্দ্রিকতা কত? তোমরা কি জানো পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? এগুলো নিয়ে আমি আজকে শর্ট একটু আলোচনা করি। তো একটা খেয়াল করে দেখো যে তোমরা সবাই কিন্তু জানো উপবৃত্তের উৎকেন্দ্রিকতা সম্পর্কে তোমরা জানো √1 - b² a²। কখন? যখন a > b। আমি তোমাদের পয়েন্ট আকারে লিখে দিই, ঠিক আছে? প্রত্যেকটা আমি পয়েন্ট আকারে লিখে দিই। এটা হচ্ছে উপবৃত্তের, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা যদি বৃত্ত নিয়ে একটু আলোচনা করি, যে উপবৃত্তের সাথে বৃত্তের একটা মিলটা তখনই হবে যখন a = b হয়। a = b হলে তখন আমরা সেটাকে কি বলে থাকি? বৃত্ত বলে থাকি, ঠিক কি না? দেখো কিভাবে হয়, যে e = √1 - b এর জায়গায় যদি আমি a বসাই দিই তাহলে কত হয়? দেখো তো, √1 - 1 = 0 হয়। সো আশা করি তোমরা প্রুফ পেয়ে গেলা যে বৃত্তের উৎকেন্দ্রিকতা কিন্তু 0। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে আমরা অধিবৃত্ত যদি নিয়ে আলোচনা করি, অধিবৃত্ত কিছুই না, শুধু চিহ্নটা পরিবর্তন হয়। ওকে, আর পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা হইতেছে কি 1। এখন তোমরা বলতে পারো ভাইয়া কিভাবে? চলো একটু দেখি। পরাবৃত্তে e = √1 - এই যে অনুপাতটা আছে না, এই যে b/a আমরা যেটা বলে থাকি, এটার মানটা 0। তাহলে এটার মানটা যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা 1। ঠিক আছে, এই ছিল আমাদের কথাবার্তা উৎকেন্দ্রিকতা নিয়ে। এখন উপবৃত্ত নিয়ে যদি আমি একটু কথাবার্তা বলি, যে উপবৃত্তের ক্ষেত্রে কেন্দ্র কয়টা? কেন্দ্র আসলে 2টা। এটাকে লোকাস বলা হয়ে থাকে ইংরেজিতে। হ্যাঁ, এই যে এখানে একটা উপকেন্দ্র, এখানে একটা উপকেন্দ্র। তো এই যে উপকেন্দ্র, আমি যে কোনো একটা বিন্দুকে আমি ধরলাম P। এখন এখানে প্রশ্নটা পড়ো, একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 1, -1। তাহলে আমি এখানে ধরে নিতে পারি এটা 1, -1। অনুরূপ দ্বিকাক্ষ রেখা। এখন তোমরা বলতে পারো ভাইয়া কেন অনুরূপ লিখলো? কারণ দ্বিকাক্ষ রেখা তো 2টা। এই উপবৃত্তের দ্বিকাক্ষ রেখা হচ্ছে এইটা, এই উপকেন্দ্রের দ্বিকাক্ষ রেখা হচ্ছে এইটা, অনুরূপ বলতে পারো। আর এই উপকেন্দ্রের অনুরূপ দ্বিকাক্ষ রেখা হচ্ছে এইটা। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এইটার অনুরূপ কিন্তু এইটা না, মানে যার কাছে যেইটা থাকবে
সেইটা তার অনুরূপ দ্বিঘাত রেখা। আশা করি ক্লিয়ার। তার মানে আমরা যদি চিত্র নিয়ে যদি কথা বলি, তাহলে আমরা s জানলাম, অনুরূপ দ্বিঘাত রেখাটা আমরা জানলাম। কি দিয়ে দিছে? x - y - 4 = 0, আমরা দ্বিঘাত রেখাটা জানলাম। এবং যা অমুক বিন্দু দিয়ে যায়, তার মানে আমাদের কি বলে দিছে? এই উপবৃত্তটা অমুক বিন্দু দিয়ে যায়। 1,1 বিন্দু কথা আমি জানি না, আমি ধরে নিলাম এটা 1,1। এখন তোমরা একটা রুলস মনে রাখবা যে উপবৃত্তের ক্ষেত্রে SP এর সাথে MP এর একটা রিলেশন আছে। এখন বলতে ভাইয়া SP কি MP কি? এই যে এইখানের সাথে তো আমি এটা যুক্ত করি, এটাকে আমি SP বলতে পারি। আবার এখান থেকে যদি এই রেখার উপরে একটা লম্ব টানি, এটাকে আমি MP বলতে পারি। এখন আমি তোমাদেরকে কয়েকটা রিলেশন লিখে দিব। এটা তো আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। আমি এখন তোমাদেরকে কয়েকটা রিলেশন লিখে দিব SP এবং MP এর সম্পর্কের মধ্যে। রেডি? তো সবার প্রথমে হচ্ছে পরাবৃত্তের ক্ষেত্রে সূত্রটা হবে বা রিলেশনটা হবে এরকম। পরাবৃত্তের ক্ষেত্রে SP মানে মেইন সূত্র হইতাছে SP = EMP, এটা হলো মেইন সূত্র। এখন বলতে পারো ভাইয়া SP কি MP কি? আমি একটু বাংলা ভাষায় বলি। SP হচ্ছে উপকেন্দ্র থেকে উপবৃত্তের উপর যে কোনো বিন্দুর দূরত্ব সমান সমান উৎকেন্দ্রিকতা ইনটু ওই যে বিন্দুটা, যে কোনো বিন্দু বললাম না, ওই বিন্দু থেকে অনুরূপ দ্বিঘাত রেখার উপর লম্ব দূরত্ব। আশা করি তোমাদের আমি ক্লিয়ারলি বলতে পারছি। এটা মেইন সূত্র, এটা শুধুমাত্র পরাবৃত্তের জন্য না, এটা সকল কিছুর জন্য। এখন পরাবৃত্তের ক্ষেত্রে এর মান তো 1, তাহলে পরাবৃত্তের ক্ষেত্রে এর মান 1 হওয়ার কারণে এটা সরাই দিব আমরা। মানে পরাবৃত্তের ক্ষেত্রে মুখস্থ রাখবা SP = MP। আর উপবৃত্তের ক্ষেত্রে উপবৃত্ত অথবা অধিবৃত্ত এই দুইটার ক্ষেত্রে আমরা বলতে পারি SP = EMP। মনে থাকবে তো? আমরা এখন এইটা দিয়ে এখন সলভ করব, এই প্রবলেমটা আমরা এখন সলভ করব, ঠিক আছে? তো SP আমরা কেমনে বের করতে পারি বলো তো? S হচ্ছে 1, - 1 আর P আমরা জানি না দেখা x, y ধরে নিলাম। তাহলে আমরা ধরি P হচ্ছে কি x, y। তাহলে আমরা SP দূরত্ব কেমনে বের করব? সরলরেখা সূত্র দিয়ে। সরলরেখা 3.1 সবাই পারো না? √ ওভার কি হবে? x, এটা হচ্ছে 1, এই যে x - 1 এর হোল স্কয়ার প্লাস এই যে দূরত্ব y থেকে -1 কি হবে? +1 হয়ে যাবে এর হোল স্কয়ার সমান সমান e, এই যে e। তো e এর মান কি আমরা জানি? খেয়াল করে দেখো তো, e কই? e নাই, ঠিক আছে? তাহলে আমরা e কে e রেখে দিব। আর MP টা কিভাবে বের করব বলো তো? MP হচ্ছে সরলরেখা থেকে বিন্দু লম্ব দূরত্ব। এখন আমি চলে যাব সরলরেখা 3.6 এ। তোমরা সবাই জানো সরলরেখা 3.6 এ একটা থিওরি আছে। তারপরও আমি ধরে নিচ্ছি তোমরা যারা ক্লাস করতেছো সবাই এই থিওরিটা পারো না পারলে আমি 1 মিনিটের ভিতরে তোমাদের শিখিয়ে দিব। খেয়াল করে দেখো, থিওরিটা হচ্ছে এরকম, কোন একটা বিন্দু থেকে কোন একটা সরলরেখার উপর লম্ব দূরত্ব থিওরি আমি এখন শেখাবো তোমাদের। ধরা যাক বিন্দুটা হচ্ছে x1, y1 আর সরলরেখাটা হচ্ছে মনে করো ax + by + c। আমি এখন তোমাদের থিওরি শেখাচ্ছি, ঠিক আছে? তো x1, y1 বিন্দুটা এইটার উপর আমরা কি করব? সিদ্ধ করব। মানে রুলসটা হচ্ছে এরকম যে কোন একটা বিন্দু থেকে কোন একটা সরলরেখার লম্ব দূরত্ব সূত্র হচ্ছে যে এই আমরা x এর জায়গায় কি বসাবো? x1 বসাবো। ax1 + by1 + c √a² + b² এবং এটাকে আমরা মডুলাস করে দিব। এটা হচ্ছে সূত্র, এটা সবাই পারার কথা, তোমরা সবাই পারো। 3.6 এটা চ্যাপ্টার ছিল সরলরেখা। তাহলে আমরা বলতে পারি যে কোন একটা বিন্দু থেকে কোন একটা সরলরেখার লম্ব দূরত্ব সমান সমান যে সমীকরণটা দিয়ে দিবে, সমীকরণটা কি করবা? বিন্দুটা সিদ্ধ করবা আর নিচে কি করবা? সহগদ্বয় স্কয়ার করে দিবা। মানে x এর সহগ এর হোল স্কয়ার প্লাস y এর সহগের হোল স্কয়ার। আর যদি মানটা নেগেটিভ আসে পড়ে, আমরা যদি দূরত্ব তো কখনো নেগেটিভ হতে পারে না, দ্যাটস আমরা এটাকে মডুলাস করে ফেলবো। আশা করি সবাই বুঝে ফেলছো। তো এখন তাহলে আমরা যদি থিওরি অ্যাপ্লাই করে ফেলি তাহলে অঙ্কটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি তোমাদেরকে কি করতে বলছিলাম বলো তো? যে উৎকেন্দ্রিকতার সাথে গুণ দিবা। কাকে গুণ দিবা? এই যে P বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব। কিভাবে বের করব? এই বিন্দুটাকে এই সরলরেখার উপর সিদ্ধ করব। এখন কোন বিন্দু কোন সরলরেখার উপর সিদ্ধ করা মানে কি? x এর জায়গায় ওই জিনিসটা বসানো, y এর জায়গায় ওই জিনিসটা বসানো। আমি x এর জায়গায় x বসাবো, মানে কি x ই তো থাকবে। তাহলে এখানে কি লিখবো? x। y এর জায়গায় আমি y বসাবো, মানে কি y তো থাকবে। আর মাইনাস করতে হবে যেমন আছে এমনি। ডিভাইডেড বাই কি হবে? √ বলছিলাম x এর সহগ, এই যে x এর সহগ, এখানে x এর সহগ 1, তাহলে আমি কি লিখবো? 1² প্লাস y এর সহগ -1 কি স্কয়ার করলে তো 1 ই হয়। তার মানে 1 আর 1 মিলে কি হবে? 2 হবে। তার মানে এখানে হয়ে যাবে √2 আর এটা অবশ্যই মডুলাস হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি যদি এটাকে একটু ভাঙাই তাহলে আমি কি লিখব? যদি স্কয়ার করি উভয়পক্ষকে x - 1 এর হোল স্কয়ার প্লাস y + 1 এর হোল স্কয়ার সমান সমান এটা কি স্কয়ার হয়ে যাবে। তার মানে হবে e² * x - y - 4 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। এটাকে আমি 1 নং সমীকরণ দিয়ে রেখে দিলাম। এখন এরকম টাইপের অঙ্ক বই অনেকগুলো আছে, কেতাবুদ্দিন আছে, অসীম কুমার স্যার আছে, ওগুলোতে ই এর মান দিয়ে দেয়। এটা একটু ডিফারেন্ট একটা ম্যাথ। একটু আমি এরকম ম্যাথ পাইনি, এরকম ম্যাথ বইয়ে নাই, বাট এটা অনেক ইজি ম্যাথ। এই অঙ্কটা হচ্ছে জাস্ট পার্থক্যটা কি? ই এর মানটা দেয় না, ই এর মানটা না দিয়া একটা বিন্দু দিয়ে দিছে।
এই যে 1,1 এই বিন্দুটা, ঠিক আছে। আমি এই অঙ্কটা এই জন্য তোমাদের করাচ্ছি, সেটা যদি হুবহু বোর্ডের অঙ্ক হইতো আমি করাইতাম না, কারণ আমি তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসে এক্সেপশনাল কিছু না কিছু ম্যাথ করাই, ঠিক আছে। এই ক্লাসে এটা আহামরি এক্সেপশনাল কোনো ম্যাথ না, বাট সুন্দর একটা ম্যাথ। আমরা কি করব, এই 1 নং মধ্যে কি করব, এই 1,1 বিন্দুটা আমরা সিদ্ধ করে ফেলবো। কারণ কি, এই যে 1,1 বিন্দু দিয়ে যায়, যা 1,1 বিন্দু দিয়ে যায়, তো কোনো একটা বিন্দু দিয়ে যদি কোনো একটা বক্ররেখা বা সরলরেখা যায় আমরা সিদ্ধ করতে পারি। তাহলে আমরা কি বলতে পারি যে 1 নং উপবৃত্তটি 1 নং উপবৃত্তটি 1,1 বিন্দুগামী। তাহলে 1,1 বিন্দুগামী মানে কি, সিদ্ধ করে দাও, x এর জায়গায় 1 বসাও, y এর জায়গায় 1 বসাও, তাহলে এটা 0 হয়ে যাবে। এটা কি হইব, 1 + 1 এর হোল স্কয়ার মানে 2 স্কয়ার, 2 স্কয়ার মানে কত 4, তাহলে 4 সমান সমান e স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু x এর জায়গায় 1 বসাতে বলছি, y এর জায়গায় 1 বসাতে বলছি, তাহলে 1 1 কাটাকাটি যাবে, তাহলে -4 এর হোল স্কয়ার মানে কত হয় 16 হয়, তাহলে এখানটা হবে 16। আশা করি তোমাদের ক্লিয়ার। তাহলে 16 আর 2 যদি আমরা কাটাকাটি করি এখানে 8 হয়, তারপর 4 আর 8 যদি কাটাকাটি করি এখানে 2 হয়, বা আমরা বলতে পারি e স্কয়ার সমান সমান হাফ হবে, বা e এর মান আসবে 1/√2। তো e এর মান যদি বের করে ফেলি অঙ্ক শেষ না, শেষ অঙ্ক। এই যে e এর মানটা 1 নং বসায় দাও, e এর মানটা 1 নং বসায় দিলে তো অঙ্ক শেষ। আমাদের উপবৃত্তের সমীকরণ চাইছে, উপবৃত্তের সমীকরণ বের হয়ে গেল, e এর মানটা 1 নং বসায় দাও, 1 নং বসাতে সাইজ শেষ করে আনো। এখন যদি এটা ইন্টারের প্রশ্ন আসে তাহলে একভাবে आंसर লিখবা, যদি অ্যাডমিশনে আসে তাহলে আরেকভাবে आंसर লিখবা। তো আমি দুইবার বলেছি, যারা এইচএসসি 2020 আমাদের সাথে এখন লাইভ দেখতেছো তাদের উদ্দেশ্যে আমি বলতেছি তোমরা এখানে आंसर লিখে দিবা, বাট যারা এইচএসসি 2021 তারা এইচএসসির জন্য এই অঙ্কটা যারা প্রিপারেশন নিতে চাও তাদের বলবো এখানে आंसर লিখতে তোমাকে 1-2 মার্ক কেটে দিবে। কেন কেটে দিবে চলো একটু ব্যাখ্যা করি। সেটা হলো আমি চিত্র মুছে ফেলতে পারি। দেখো আমি যদি এর মানটা বসাই দিই তাহলে আমার आंसरটা দেখতে কিরকম হয়, x - 1 এর হোল স্কয়ার প্লাস y + 1 এর হোল স্কয়ার সমান সমান e এর মান কত আসছে 1/√2, তো 1/√2 কি স্কয়ার হবে, তো 1/2 স্কয়ার করলে কত হাফ হয়, তার মানে এটার মান কত হাফ, আবার নিচে আরেকটা 2 আছে মানে 1/4, ঠিক আছে। তাহলে কি হবে x - y - 4 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই 4। তুমি যদি এখানে आंसर লিখে দাও এইচএসসি তে হতে পারে তোমাকে 1-2 মার্ক কেটে দিবে, বাট অ্যাডমিশনে কাটবে না। এইচএসসি তে কেটে দেওয়ার রিজন একটা হতে পারে যে এইচএসসি তোমরা এনাফ পরিমাণ একটা টাইম দেয়, তোমাদের এই সিমিশনের জন্য এনাফ পরিমাণ টাইম দেয়, তোমাদেরকে এটাকে আরো সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই মানে কি, যে উপপাদ্য যদি আমি 4 দিয়ে গুণ করে দিই কি হবে 4 * x - 1 এর হোল স্কয়ার প্লাস 4 * y + 1 এর হোল স্কয়ার সমান সমান এটার a ধরবা মনে মনে, ঠিক আছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি করবা b স্কয়ার, পরে এটাকে আরো ভাঙা যা আসে লাস্টে কি একটা সিম্পলিফাইড ফর্ম থাকবে, ওইটাকে তোমরা आंसर লিখবা। যারা এইচএসসির জন্য মানে প্রিপারেশন নিচ্ছ আমি তাদেরকে বললাম, ঠিক আছে। আর অ্যাডমিশনের জন্য এখানে आंसर লিখে দিই, অ্যাডমিশনের জন্য ভাই এত টাইম নেই, এতটা একদম জীবনও পাবা না, কোনো জায়গায় পাবা না। তো তোমরা কমেন্টে জানাও অঙ্কটা বুঝতে পারছো কিনা, আমি নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। আচ্ছা আমি তাহলে নেক্সট ম্যাথে চলে যাই। আমাদের সাথে এখন লাইভে যুক্ত আছে প্রায় 8 জন। আচ্ছা আমাদের সাথে এখন আসছে হচ্ছে রিফাত আসছো, রিফাত এখন আমাদের সাথে যুক্ত হয়েছে। আচ্ছা আমাদের সাথে এখন আরো আছে মারুফ, যাক মারুফ আসছে, তো দুইজনকে ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে এখন যুক্ত আছে হাফিজা, তারপর আছে আরো অনেকে যুক্ত আছে। যাই হোক আমরা এখন নেক্সট ম্যাথে চলে যাই। আমরা এখন নেক্সট ম্যাথে চলে যাই, ঠিক আছে। আমরা নেক্সট যে প্রবলেমটা সলভ করব এই প্রবলেমটা আসছে হচ্ছে এটা বুয়েটের। এখন আমরা করব বুয়েট 14-15 একটা ম্যাথ করব, ঠিক আছে, বুয়েট 14-15। প্রশ্নটা হচ্ছে যে কণিকের আরক্ষ, যে কণিকের আর অক্ষ x - 2y + 1 = 0, উপকেন্দ্র হচ্ছে 1,1
উৎকেন্দ্রিকতা হচ্ছে √2, নিয়ামকের উপর একটি বিন্দু, নিয়ামকের উপর একটি বিন্দু হচ্ছে 2, -3, তার সমীকরণ এবং উপকেন্দ্রিক লবের সমীকরণ নির্ণয় করা। উপকেন্দ্রিক লম্বের, এটা খুব সুন্দর একটা অঙ্ক, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নির্ণয় করা। তো চলো আমরা এটা সলভ শুরু করি। ওকে, তো আগে হলো তোমাদেরকে সবসময় বলে আসি, ম্যাথ ফার্স্ট পার্ট হোক সেকেন্ড পার্ট হোক, সরলরেখা বৃত্ত কণিক হচ্ছে সবসময় চেষ্টা করবো চিত্র এঁকে সলভ করতে। তো এই প্রবলেমটা হচ্ছে যে কণিকের আরক্ষ, তো তোমাদেরকে আগে জানা লাগবে আরক্ষ জিনিসটা আসলে কি, বা এগুলো আসলে মিনিং গুলো কি বোঝায়। তোমরা জানো কণিকের হইতেছে, মানে এখানে কণিক বলছে, বলে নাই পরাবৃত্ত, বলে নাই উপবৃত্ত, বলে নাই অধিবৃত্ত, কিচ্ছু বলে নাই। আমাদেরকে বুঝে নিতে হবে আসলে কার কথা বলতেছে। যে কণিকের আরক্ষ এত, উপকেন্দ্র হচ্ছে এত, ঠিক আছে, উৎকেন্দ্রিকতা হচ্ছে √2। তো বুঝতে পারতাছ উৎকেন্দ্রিকতা যেহেতু √2 বলে দিছে, না পরাবৃত্ত হবে না। তোমরা 100% শিওর হয়ে গেলা যেহেতু উৎকেন্দ্রিকতা √2 বলে দিছে, পরাবৃত্ত হবে না। আরো শিওর হয়েছে, বলো তো √2 কার হয়ে থাকে, কার হইতে পারে? তো তোমরা কি জানো √2 কার হইতে পারে? তো চলো আমরা একটু অ্যানালাইসিস করি। √1 - b²/a²। আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি। আমি প্রশ্ন থেকে একটু বের হয়ে যাচ্ছি, বের হয়ে একটু তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি যে উপবৃত্তের ম্যাক্সিমাম ই কত, মিনিমাম ই কত, অধিবৃত্তের ম্যাক্সিমাম ই কত, মিনিমাম ই কত, এগুলো তোমাদের এখন 2 মিনিটের ভিতরে শিখা ফেলবো। তো উপবৃত্তের ক্ষেত্রে বলতো ই ম্যাক্স কখন হতে পারে? উপবৃত্তের ক্ষেত্রে ই ম্যাক্স কখন হতে পারে? খেয়াল করে দেখো, বি এর তো একটা মিনিমাম মান তো থাকবে নাকি, নাই তো এটা উপবৃত্ত হইতো। আচ্ছা, এমনি নরমালি উপবৃত্ত বাদ দাও, এই ইকুয়েশনের ক্ষেত্রে যদি আমরা একটুখানি যদি খেয়াল করে দেখি, সবসময় মনে রাখবা উপরে হয় ক্ষুদ্রাক্ষ আর নিচে হয় বৃহদাক্ষ। তার মানে অবশ্যই আমরা বলতে পারি অল টাইম এখানটা কি হবে, a > b। তার নিচে একটা বড় সংখ্যা, উপরে একটা ছোট সংখ্যা, তো ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যা ভাগ করলে অবশ্যই ছোট সংখ্যা হয়। 1 থেকে আবার বিয়োগ করলে ওটা তো 1 এর চেয়ে ছোট হবে। 1 এর চেয়ে ছোট কোনো সংখ্যাকে রুট করলে তো 1 এর চেয়ে ছোটই হয়। তাহলে আমরা 100% শিওর উপবৃত্তের ই সবসময় 1 এর চেয়ে ছোট হয়। তাহলে আমরা এভাবে বলতে পারি যে উপবৃত্তের ক্ষেত্রে সবসময় কি হয়, ই < 1 হয়। এখন আমরা চলে যাব অধিবৃত্তে। অধিবৃত্তের ক্ষেত্রে কি ঘটনা ঘটে? অধিবৃত্তের ক্ষেত্রে সূত্র হচ্ছে √1 + b²/a²। এই তো আইসা পড়ছে, লাইনে আইসা পড়ছে। এখানে কিন্তু প্লাস হচ্ছে, সো 100% শিওর এটার মান 1 এর চেয়ে বড় হবে, ঠিক কি না? কারণ b এর তো একটা মান আছে, 1 এর চেয়ে যদি বড় হয় তাহলে আমরা বলতে পারি ই > 1। মানে দেখো আমাদের ই এর মান কত, √2 না? তাহলে ই এর মান √2, এটা কি জীবনে এটা উপবৃত্ত হওয়ার সম্ভাবনা আছে? নাই, এটা একটা অধিবৃত্ত। ক্লিয়ার? আচ্ছা, তারপর যদি বলো না ভাইয়া এটা অধিবৃত্ত কেমনে বুঝবো, মানে তো বুঝা ফেলছি, তারপর তোমরা আবারও প্রুফ দিব, সমীকরণ বের করলে তুমি বুঝা ফেলবা। সমীকরণ যদি আমরা বের করতে পারি তুমি 100% বুঝা ফেলবে এটা একটা অধিবৃত্ত। ক্লিয়ার? অধিবৃত্ততে চেনার তো ওইতে জানো যে আমরা জানি উপবৃত্তের ক্ষেত্রে x²/a², হ্যাঁ, যে টার্মগুলো থাকে, y²/b² যে টার্মগুলো থাকে, এটা পজিটিভ, চিহ্নটা সেম থাকে। এই যে x² এর চিহ্ন আর y² এর চিহ্ন যদি সেম থাকে, এই যে x² এর নিচে যা থাকুক, y² এর নিচে যা ইচ্ছা থাকুক, মাঝখানে যদি পজিটিভ থাকে তখন সেটাকে আমরা উপবৃত্ত বলি, ঠিক আছে? আর যদি নেগেটিভ থাকতো তখন সেটাকে আমরা অধিবৃত্ত বলতাম। আশা করি তোমরা এগুলো জানো। তো আমি এগুলো তো যাচ্ছি না, এগুলো সব বেসিক কথাবার্তা। আমি কি করব, আমাদের প্রবলেম সলভ শুরু করে দিই। তো খেয়াল করে দেখো, উপবৃত্ত হোক অধিবৃত্ত হোক নিয়ামক রেখা তো থাকবে, তারপর অক্ষরেখা তো থাকবে। ওকে, তো এটা কি আরক্ষ, তোমরা জানো আরক্ষ বলা হয় কিন্তু অধিবৃত্তের ক্ষেত্রে এগুলাকে আরক্ষ বলা হয়ে থাকে। তো হচ্ছে আমরা যে জিনিসটা বলতে পারি যে নিয়ামক রেখা সবসময় খেয়াল করে দেখো, তুমি উপবৃত্ত বলো অধিবৃত্ত বলো যাই বলো না কেন, একটা তো নিয়ামক রেখা থাকবেই। তো নিয়ামক রেখার উপর লম্ব কি হয়ে থাকে বলো তো? অক্ষটা না? নিয়ামক রেখার উপর লম্ব রেখাকে কি বলা হয়? অক্ষরেখা। এটা কি উপবৃত্তের জন্য, আর অধিবৃত্তের জন্য এটাকে আর অক্ষ বলা হয়, ঠিক আছে? অধিবৃত্তের জন্য এইটা হচ্ছে আর অক্ষ, আর এটা হচ্ছে কি নিয়ামক রেখা। নিয়ামক রেখা। এখন কি আপনারা দেখো বসে নিয়ামকের উপর একটা বিন্দু, নিয়ামকের উপর একটা বিন্দু দিয়ে দিয়েছে আর আমাদের আর অক্ষটা দিয়ে দিয়েছে। তাহলে আর অক্ষ যেহেতু দিয়ে দিয়েছে তাহলে আমরা নিয়ামক রেখা বের করতে পারবো না, কারণ আর অক্ষ আর নিয়ামক রেখা তো পরস্পর লম্ব। আমি আর অক্ষ জানি, নিয়ামক রেখা বের করতে পারবো না, ইজিলি আমি এটা বের করতে পারবো। ওকে, আচ্ছা
তো আমরা ফার্স্টে যে কাজটা করব সেটা হলো যে এভাবে লিখব যে নিয়ামকের সমীকরণ সেটা হলো এইটা লম্বরেখার সমীকরণ বের করব। তো তোমরা সবাই জানো লম্বরেখার সমীকরণ কেমনে বের করতে হয়, ওর সহগ y নাই মাঝখানে চিহ্ন পরিবর্তন হয়। তাহলে x এর সহগ কত 1, আগে আমরা লিখে নিই, x লিখি y লিখি, y এর সহগ কত 2 না, এখানে দিয়ে দিবে 2, ঠিক আছে। আর এখানে x এর সহগ কত 1 না, এখানে দিয়ে দিবা 1, আর এখানে চিহ্ন কি মাইনাস না, এখানে দিয়ে দিবা প্লাস, ঠিক আছে। ইকুয়াল টু কি করবা, আমি ডাইরেক্ট সমীকরণ বের করব, তোমরা কিন্তু কে ধরে অঙ্ক করো, আমরা কে ধরে অঙ্ক করব না, আমাদের এত টাইম নেই, আমরা অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছি, ঠিক আছে, অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছি। যারা 2021 তারাও ধরে নাও যে আমরা এমন ভাবে পড়তেছি ইন্টার তো হবে, অ্যাডমিশনও হবে। আমি তোমাদের শর্টকাট শেখাচ্ছি, তোমরা অনেকে পারো মনে হয় শর্টকাটটা। আমরা নরমালি কি করি, ইকুয়াল টু কে ধরি না, প্লাস কে ধরি না, যে প্লাস কে ইকুয়াল টু 0, আমি এভাবে পড়াবো না, আমি ডাইরেক্ট পড়াবো, ডাইরেক্ট আনসার বের হয়ে যাবে। কেমনে, তো ইকুয়াল টু দিয়া তোমরা যে জিনিসটা লিখবা সেটা আমি শিখাচ্ছি, সেটা হলো তুমি একটা বিন্দু বের করবা, যে বিন্দুটা দিয়ে ওই সরলরেখাটা যায়। তো আমরা বের করতেছি নিয়ামক রেখাটা। তো নিয়ামক রেখা দেখো একটা বিন্দু দিয়ে আছে 2, -3, ধরা যাক এইটা হলো কি সেই বিন্দুটা 2, -3। তাহলে কি করবে, 2, -3 এটা সিদ্ধ করবা, তাহলে কি হবে 2 2 4, আর এখানে কত, মানে এখানে বসাতেছি x এর জায়গায় 2 বসাবা আর y এর জায়গায় -3 বসাবা, এই যে 2, -3 এখানে বসাতেছি, বসা এখানে বসাবা, 2 2 4 আর এখানে -3, তার মানে এইটাই আমাদের সমীকরণ। দেখছো একবারে বের হয়ে গেল, তাই 2x + y = 1, এটা আমাদের এই নিয়ামক রেখার সমীকরণ। আর অক্ষরেখার সমীকরণটা হচ্ছে x - 2y + 1 = 0, এটা হচ্ছে আমাদের অক্ষরেখার সমীকরণ। ওকে, আচ্ছা এখন তোমাদেরকে আমি নিয়ামক রেখার সমীকরণ বের করে দিছি, আমার কি অঙ্ক করার দরকার আছে? তোমাদের একটু আগে শিখাইছি নিয়ামক রেখা, উপকেন্দ্র, আর কি লাগে, আর ই, এই তিনটা জিনিস দেওয়া থাকলে কিন্তু সবকিছু সলভ করা যায়। দেখো আমাদের ই দিয়ে দিছে, তো রুলসে তোমাদের একটু আগে শিখালাম না, SP = EMP। খেয়াল করে দেখো আমি লিখছিলাম উপবৃত্ত অবলিক অধিবৃত্ত, তার মানে দুইটা সূত্র সেম, উপবৃত্ত অবলিক অধিবৃত্ত লিখছিলাম, তার মানে দুইটা সূত্র সেম। তাহলে SP কেমনে বের করব বলো তো, x - উপকেন্দ্র যেটা থাকবে ওটার হোল স্কয়ার, ভুজের হোল স্কয়ার, ঠিক আছে। আমাদের ভুজ কত, উপকেন্দ্রের ভুজ কত 1, তাহলে x - 1 এর হোল স্কয়ার প্লাস y - 40 যেটা থাকবে ওটার হোল স্কয়ার সমান, মানে এখানে রুট ছিল আর কি, তারপরে কি ছিল, ই ছিল, ওই যে SP = EMP, E * MP কেমনে বের করে, MP বের করে হলো আমাদের যে বিন্দুটা দেয়া থাকবে সেই বিন্দুটা আমরা কি করব, এই নিয়ম রেখার উপর সিদ্ধ করব, ঠিক আছে। তো আমাদের বিন্দু কোনটা ছিল, যে x, y, ই ছিল না বিন্দুটা x, y, ওটা আমরা নিয়ামক রেখার উপর যদি সিদ্ধ করি তাহলে আমাদের কি হয়ে থাকে, আমাদের সরলরেখা নিতে হয়, যে আমাদের যে রেখাটা ছিল নিয়ামক রেখাটা যেটা ছিল ওইটাই হয়, ঠিক আছে। নিয়ামক রেখার সমীকরণ মাত্র বের করলাম না, 2x + y, এটা যদি ওই পাশে নিয়ে যায় -1 = 0 হয়ে যায়, -1, আর নিচে কি হবে, নিচে হবে √x এর সহগের হোল স্কয়ার প্লাস y এর সহগের হোল স্কয়ার। এর মান তো আমরা জানি, এর মান জানি √2, তাহলে এখানে √2 হয়ে যাবে। তাহলে এখন আমাদের आंसर কি হবে, आंसर হবে x - 1 এর হোল স্কয়ার প্লাস y - 1 এর হোল স্কয়ার সমান 2 এখানে অবশ্যই একটু মডুলাস দিয়ে নিবা, 2x + y - 1 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই 4, আর এখানে 5 হবে, এটাই आंसर লিখে দিবে। যারা অ্যাডমিশন প্রিপারেশন বলতাছে তারা এখানটায় आंसर লিখে দিবেন, ঠিক আছে। এর মাধ্যমে আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে গেল, ঠিক আছে। আমরা এখন নেক্সট মেথড চলে যাব। আচ্ছা ঠিক আছে, তো তোমরা আশা করি এই ম্যাথটাও বুঝে ফেলছো। যদি তোমাদের কারো কোনো প্রবলেম থাকে কমেন্টে জানাও, কমেন্টে একটু দ্রুত জানাও যদি কারো কোনো ধরনের প্রবলেম থেকে থাকে, ঠিক আছে। একটু দ্রুত জানাও যদি কারো কোনো ধরনের প্রবলেম থেকে থাকে, আমি তাহলে ওকে, যেহেতু কারো কোনো প্রবলেম নাই আমি পরের ম্যাথটায় চলে যাচ্ছি, ঠিক আছে। আমরা নেক্সট যে ম্যাথটা সলভ করব এই ম্যাথটা হলো বুয়েটের। আজকে মানে আমি প্রথম দিক থেকে কথা দিচ্ছি তো সব বুয়েটের অঙ্ক, ঠিক আছে। আজকে বুয়েটের অঙ্ক তেমন নাই, আজকে আমরা বুয়েটের অঙ্ক বেশি করতেছি। এটা হচ্ছে বুয়েট 13-14, এটা অনেক সহজ একটা ম্যাথ। এমন একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো, যার শীর্ষবিন্দু 4, শীর্ষবিন্দু 4, -3, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য
লম্বের দৈর্ঘ্য 4 এবং যার অক্ষ x অক্ষের সমান্তরাল এবং যার অক্ষ হচ্ছে x অক্ষের সমান্তরাল। এটা হচ্ছে প্রশ্ন। তো চলো আমরা সলভ শুরু করি। আগে তোমাদের একটা থিওরি জানা থাকা লাগবে যে পরাবৃত্তের যে বলে দিছে পরাবৃত্ত একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো তোমাকে আগে জানা থাকা লাগবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র কি। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র হলো 4a। এখানে একটা মডুলাস আছে 4 মডুলাস অফ a, এটা হচ্ছে সেটা সূত্র। তা আমরা বলতে পারি না প্রশ্ন মতে 4 মডুলাস অফ a = 4 বা a এর মান কত হবে +-1। তো আমরা এর মান জানি, আমাদের পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তো পরাবৃত্তের সমীকরণের বেসিক ইকুয়েশন কি বলো তো? পরাবৃত্তের সমীকরণ কিভাবে নির্ণয় করে বলো তো? পরাবৃত্তের সমীকরণের সূত্র হচ্ছে x - α এর হোল স্কয়ার। আমরা বেসিক যে সূত্র জানি সেটা কি y - β এর হোল স্কয়ার সমান 4a * x - α, ঠিক কি না? এখানে আলফা হচ্ছে শীর্ষের ভুজ আর বিটা হচ্ছে শীর্ষের কোটি। তো আমরা যদি এটা বসায় দিই তাহলে আমরা কি লিখতে পারি y এই যে আমাদের কোটি এর হোল স্কয়ার সমান 4 এর মান কত +-1 +-1 x - আলফার মান কত? আলফার মান হচ্ছে 4। সো আমাদের অঙ্ক শেষ। আমাদের অঙ্ক কিছুই না, এটা ইজি একটা ম্যাথ ছিল। +-4 x - 4, ঠিক আছে? এটা হবে আমাদের आंसर, ঠিক আছে? এটা খুব ইজি একটা ম্যাথ ছিল। তো আমরা নেক্সট যে ম্যাথটা করব আচ্ছা রুয়েটের একটা ম্যাথ পাইছি। হ্যাঁ আমি আজকে ভাবছিলাম সব মনে হয় সব বুয়েটের অঙ্ক করাতে হবে, রুয়েটের একটা ম্যাথ পেয়েছি। এটা হচ্ছে আসছে রুয়েট 13-14। এই অঙ্কটা রুয়েট 13-14। পি এর মান কত হলে পি এর মান কত হলে x² / p + y² / 5² = 1 উপবৃত্তটি 6,4 বিন্দু দিয়ে অতিক্রম করবে। বিন্দু দিয়ে অতিক্রম করবে। তারপরে বলছে যে উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা এবং উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করা ওকে, এটা রুয়েটে একবার না, এটা রিপিটেশন আসছে। এটা রুয়েট 13-14 তে আসছে, আবার রুয়েট 8-9 আসছে। সো তোমাদেরকে আমি বারবার বলি যে যারা মনে করো যে কখনো অ্যাডমিশনের প্রশ্ন রিপিট হয় না, তাদেরকে আমি অনেকগুলো প্রুফ দিয়ে দিয়েছি অলরেডি। বুয়েটে রিপিটেশন হয়েছে, রুয়েটে রিপিটেশন হয়েছে, কুয়েটে হয়েছে, চুয়েটে হয়েছে, এটা হয়ে থাকে। হ্যাঁ, এটা নর্মাল একটা কেস, ঠিক আছে? তার মানে তোমাদের কি করতে হবে, অবশ্যই প্রশ্ন ব্যাংকটা পুরো ভালো মতো সলভ থাকতে হবে। যদি হুবহু আসে পারে, হুবহু কিন্তু আসলে আসে না, বাট মাঝে মধ্যে তো এসে পারে। আবার হুবহু খবর না পাইলেও আমাদের তো কনসেপ্ট ক্লিয়ার হয়, আমাদের তো ওই টাইপের অঙ্কই তো ম্যাক্সিমাম টাইমে পরীক্ষা আসে, তাই না? এই আর কি। এখন ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকে অনেক টাইপের অঙ্ক আছে। এইটাই হলো প্রবলেম যে কয়টা রেখা কয়টা পড়বো, দ্যাট ইজ দ্য প্রবলেম। হ্যাঁ, যারা সব সলভ করতে পারে তারাই যে পরীক্ষা ভালো করে ব্যাপারটাও তা না, কারা কতটুকু মনে রাখতে পারে দ্যাট ইজ দ্য ম্যাটার। মানে অ্যাকচুয়ালি এভরিথিং ইজ ডিপেন্ডেন্ট অন ইউর আউটপুট। হ্যাঁ, ইনপুটটা কিন্তু কেউ আসলে দেখতে চায় না। যে তুমি মনে করো তোমার একটা এক্সামে তোমার প্রিপারেশন খুব ভালো, এরকম আমরা দেখে আসছি না, আমাদের অনেক সময় অনেক পরীক্ষা প্রিপারেশন খুব ভালো থাকে, কিন্তু পরীক্ষা কি সবসময় ভালো হয় না। সেটা হচ্ছে কি আমাদের আউটপুটটা সবসময় ঠিক থাকে না, আমাদের ইফিসিয়েন্সি 100% হয় না। আমাদের ইফিসিয়েন্সি কখন 100% হয় না? তো তোমরা জানো ইফিসিয়েন্সি কিন্তু উপরে হইতেছে কি আউটপুট, নিতে হইতেছে কি ইনপুট। হ্যাঁ, এখন তোমার ইনপুট মনে করো ধরা যাক একটা ভালো ছিল একটা খারাপ ছিল, ধরা যাক দুইজনের ইনপুটটা সেম, দুজনে মনে করো প্রতিদিন 6 ঘন্টা করে পড়তো, কিন্তু আউটপুট দিক দেখবে কি যে একটু ব্রিলিয়ান্ট, তার আউটপুটটা ভালো। এটা রিজন কি হইতে পারে? সেটা হইতেছে কি সে যতটুকু পড়ছে ততটুকু 100% না হলেও সে তো মোটামুটি তো সেটা আউটপুট হিসেবে দেখাতে পারছে। কিন্তু যারা পারে না তাদের ক্ষেত্রে আউটপুটটা 100% তো হয়ই না, মানে তাদের কাছেও থাকে না। ব্যাপারটা হলো এইটাই যে তুমি যতখানি পরিশ্রম করবা পুরাটাইতে কিন্তু কাজে লাগে না। এর জন্য তুমি কখনো
মানে একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট বা নর্মালি যারা অল্প পড়লে হয়ে যায় তার সাথে নিজেকে কখনো তুলনা করে পড়বে না। হ্যাঁ, যে হয়তো 5 ঘন্টা পুরা ফেলতে পারতেছে, আমার তো পড়ার দরকার নেই, আমি 5 ঘন্টা পরে দেখি না 5 ঘন্টা পড়ি, 5 ঘন্টা পরে দেখি ও তো পড়েই না, ও কেমনে পারে পরীক্ষা, এত পড়ে লাভ নেই, পরীক্ষা এত পড়ে লাভ নেই। এরকম আমাদের মেন্টালিটি তখনই এসে পড়ে যখন আমরা ভালো প্রিপারেশন নিয়ে খারাপ এক্সাম দিই। ঠিক আছে, আমি তোমাদের একটা রিকোয়েস্ট করবো, এরকম মেন্টালিটি আইনো না। এরকম মেন্টালিটি আমারও আসছে, এরকম আসবে স্বাভাবিক। মানে একটা মানুষ কখনো 100% সব পরীক্ষায় ফুল অ্যাটেনশন দিয়ে পরীক্ষা দিতে পারে না একজন, হ্যাঁ, অ্যাজ আ হিউম্যান বিং। তো তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, চেষ্টা করবা, সাপোজ তুমি একটা পরীক্ষা অনেক ভালো প্রিপারেশন নিয়ে গেছিলে বাট তুমি এক্সামটা খারাপ হয়েছে, পরের পরীক্ষাটাতে প্লিজ ফল ডাউন করো না। শুধু পরীক্ষা না, রিয়েল লাইফের যে আমি তোমাদেরকে বলবো যে রিয়েল লাইফের ক্ষেত্রে তোমার মনে একটা বিপদে তুমি পড়লাম। তুমি যেমন, আমি তোমাদের ছোট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি জিএসসি বৃত্তি পাই নাই, হ্যাঁ, তো আমার ছোট এক্সপিরিয়েন্সটা হচ্ছে এরকম যে আমিও ওয়ান কাইন্ড অফ হচ্ছে আমি একেবারে ফল ডাউন আমার হয়েছিল। সেটা হচ্ছে জিএসসির সময় আমাদের সময় কিন্তু পিএসসি ছিল না। হ্যাঁ, আমাদের সময় পিএসসি ছিল না, আমাদের সময় ছিল বৃত্তি সেকশন ছিল আর জেনারেল সেকশন ছিল। আমি ছোটবেলায় অনেক ফাঁকিবাজ ছিলাম, মানে পড়ালেখা তো ভালো লাগতাম, সারাদিন খেলাধুলার মধ্যে ছিলাম। 3 গোয়েন্দা পড়তাম, গোয়েন্দা রাজু পড়তাম, মাসুদানা পড়তাম। আমার শার্লক হোমস আমার এসএসসির আগে শেষ হয়ে গেছে, মানে এমন কোনো বই বাকি রেখি নাই আমি গোয়েন্দাগিরির দিক দিয়ে। তারপর হুমায়ুন আহমেদের যত বই আছে, বিসির আলী, হিমু, হ্যাঁ, আর গোয়েন্দাগিরির দিক দিয়ে কিছু বই আছে তোমরা নামই শুনো নাই। গোয়েন্দা রাজুর নাম শুনছো? 5 গোয়েন্দার নাম শুনছো? শুনো নাই। এরকম অনেক বই আছে। তারপরে সাইমুম সিরিজের নাম শুনছো? শুনোই নাই। 3 গোয়েন্দা যেমন একটা সিরিজ, সাইমুমের একটা সিরিজ আছে। তো এরকম অনেক কিছু আছে যেগুলো তোমরা এখন নামই শুনো নাই বা এখনকার জেনারেশনে এগুলো চলে না। হ্যাঁ, তোমাদের সাথে আমার জেনারেশনের গ্যাপ, যারা এখন ইন্টার আছে তাদের সাথে প্রায় 4 থেকে 5 বছরের মধ্যে, 4-5 বছরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো তখনকার সময় আমি মনে করি যে আমার অনেক বই শেষ হয়ে গেছে। ইভেন শার্লক হোমস পড়ার মতো বয়স অনেকে আছে, শার্লক হোমসটা ভার্সিটি দুইটাও ঠিক মতো বুঝে না। ইভেন শার্লক হোমসের সিরিজ আছে, মুভি আছে, এগুলো কিন্তু সবাই ঠিক মতো বুঝে না। তো আমার কাছে এগুলো ভালো লাগতো। হ্যাঁ, তো আমি হইতেছে যে ছোটকাল থেকে এগুলো আমার ভালো লাগতো, এগুলো আমি পড়তাম। এগুলো পড়ে টড়ে যেটা পাইতাম এক্সট্রা, তখন হইতেছে একাডেমিক পড়ালেখা করতাম। তো এটা আমার একটা প্লাস পয়েন্টটা হচ্ছে আমার ফ্যামিলি দিক দিয়ে আমি কোনো ধরনের প্রেশার আমি কখনো পাইনি। হ্যাঁ, আমার ফ্যামিলি দিক দিয়ে আমি কখনো বলে যে আপনি এখন পড়তে বস, আমার যখন মন চাইছে আমি তখন পড়ছি। সো তোমাদেরকে আমার ব্যাপারগুলো একটু অ্যাভয়েড করি, আমার ব্যাপার দিকে আমি গেলে লাভ নেই, কারণ সবার লাইফ স্টাইল সেম না। আমি টোটালি একটা ফ্রিডম পাইছি, যে ফ্রিডমটা কিন্তু সবার ফ্যামিলি থেকে পায় না। ঠিক আছে, একটা ফ্রিডম হচ্ছে পড়ালেখার দিক দিয়ে ফ্রিডম। এখন ফ্রিডমটা পাইলে যে তুমি ভালো করবে তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। তুমি যদি আমার ফ্যামিলির মধ্যে যেটা ফ্রিডম তুমি পাইতা, হইতে পারে তুমি আরো খারাপ পথে চলে যেতা, হইতে পারতো না। আর আমার বাসা থেকে প্রেশার দেয় না, আমরা তো করে লাভ কি, আমার ফ্রেন্ডরা চিল করতেছে, আমি চিল করি। ব্যাপারটা হলো এইটাই যে ফ্রিডম কিন্তু তোমাকে ভালো পথে নিতে পারে, খারাপ পথে নিতে পারে, ব্যাপারটা হলো এইটা। ঠিক আছে, সো এইটাই বলতেছিলাম যে অ্যাকচুয়ালি মানে আমি জেসিতে কেন বৃত্তি পাই নাই আই ডোন্ট নো। মানে হচ্ছে আমার শামসুল হক খানে তখন আমি এই সেকশনে টপের দিকে ছিলাম, আমার রোল 7 ছিল তখন। তো হচ্ছে রোল 1 থেকে একেবারে প্রথম দিকে টপে সবাই ট্যালেন্টগুলো বৃত্তি পেয়েছে, সবাই ট্যালেন্টগুলো বৃত্তি পেয়েছে। হচ্ছে আমি শুধু বৃত্তি পাইনি। তো আমার কাছে হচ্ছে অনেক খারাপ লাগছে যে আমি বৃত্তি কেন পেলাম না। আমার প্রিপারেশন খুব ভালো ছিল, জেসির সময় প্রিপারেশন খুব ভালো ছিল। তো হচ্ছে আমি জেনারেল গ্রেডেও বৃত্তি পাইনি। ঠিক আছে, জেনারেল গ্রেডও বৃত্তি পাইনি। তো আমি হচ্ছে আমার পরীক্ষা টরীক্ষা শেষ হওয়ার পরে এখানে আমি কোনোশন খতমও দিয়েছিলাম, বুঝছো। আমি কোনোশন খতম দিয়েছিলাম প্রত্যেক মানে এই যে জেসির পর যে 1 মাস গ্যাপ থাকে না, ওই 1 মাসে আমি কোনোশন খতম দিয়েছিলাম। তো হচ্ছে খতম দেওয়ার পরে প্রত্যেক দিন আমি দোয়া করতাম, আল্লাহ যেন আমি জেসি বৃত্তি পাই। আমার আম্মু হচ্ছে আমার কাছে কখনো কোনো কিছু আবদার করে নাই, একবার আবদার করছে শুধু, বাবা তুই জেসি যদি বৃত্তিটা পাস খুব ভালো হইতো। আমি না বৃত্তিটা পাই নাই। হ্যাঁ, আমি জেসি বৃত্তি পাইনি। আর পিসির সময় আমি ওরকম টাইপের ছিলামই না। আমি সারাদিনই আমি প্রচণ্ড ক্রিকেট পাগল। তারপর তখন র্যাকেটও খেলতাম, তখন খুব ভালো গুগলি বল করতে পারতাম। আমি যখন ক্লাস 2-3-তে পড়ি, আমি হচ্ছে বড় ভাইয়ের আমার খেলা নিত, যারা ক্লাস 9-10-এ পড়ে তারা আমাকে খেলা নিত, কারণ আমি খুব ভালো গুগলি বল পারতাম আর কি। তো হচ্ছে যাই হোক, ওই গেল ক্লাস 5-6 খেলাধুলা করে টাইম চলে গেছে, মানে ঠিকমতো পড়াশোনা করতাম না। বাট এইটা এসে সিরিয়াস হয়েছি। তো এইটা আমার সব দিক দিয়ে রেজাল্ট ভালো ছিল, বাট জেসি আমি বৃত্তি পাইনি, জেনারেল সেকশন বৃত্তি পাইনি। আমি হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফল ডাউন হয়ে গেছিলো আমার। তো 9-এ ওঠার পর আমার পুরোপুরি একটা চেঞ্জ আসছে, 9-10-এ অনেক চেঞ্জ আসছে। আল্লাহর রহমতে হচ্ছে শামসুল হক খানে হচ্ছে তখন ফার্স্ট হইতে পারছিলাম। তো যাই হোক, ওগুলো ব্যাপার সেখানে এগুলো সব ব্যাকগ্রাউন্ড, এগুলো জায়গাটা কোনো লাভ নেই। সবাই এখন আমার লাস্ট আউটপুটটা দেখবে আর কি। হ্যাঁ, যে আমি লাস্টে এসে কী পরিমাণে আসছি, আমার আগেরগুলো কেউ দেখবে না। আমি যে জেএসসিতে আমার একটা যে ফল ডাউনটা হয়েছিল, যে মানে ফল ডাউন বলতে কি, মানে এমন তো না আমি ফেল করছি। আমি ফল ডাউন বলতে বুঝেছি এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি। আমার এক্সপেকটেশন ছিল আমি ইজিলি ট্যালেন্টগুলো বৃদ্ধি পাবো, ইজিলি, আর সেখানে আমি জেনারেল গ্রেডও পাইনি। ব্যাপারটা বুঝতে পারতেছো? সো এইটাই যে মানুষ যেটা এক্সপেক্ট করে সেটা হয় না অনেক সময়। হ্যাঁ, আমার ইনপুট সব ঠিক ছিল, বাট আমার আউটপুট আমার নাকি নাই, এরকম হতে পারে না।
হতেই পারে। এখন আমার জেএসসির সময় ঘটনা ঘটছে। এখন এরপরে আরো অনেক একটা ফল ডাউন হয়ে গেছে, ইভেন হচ্ছে আমি কি করবো না আমি বুঝতে মানে আল্লাহ কাছে এত কিছু চাইলাম কিন্তু হইলো না কেন, মানে তখনকার। এখন তোমরা হাসতে পারো, হা 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 জেএসসি বৃত্তি, একটা বৃত্তি পাই না তো কি হয়েছে, আপনার কি হয়েছে একটা বৃত্তি পাই না। বাট তখনকার তুমি নিজেকে ওই টাইমে একটু চিন্তা করে দেখো, তুমি তখন ছোট, তোমার লাইফে এত কিছু নাই, তোমার লাইফে তখন আসি কি আমাকে বলো, খেলাধুলা পড়ালেখা, খেলাধুলা পড়ালেখা আর কিছু আছে, কোনো রেসপন্সিবিলিটি আছে, কোনো রেসপন্সিবিলিটি নেই। সো ওইটাই আমার কাছে অনেক বড় একটা জিনিস ছিল। বাট কি হলো সেটা আমি পাই নাই। এরপরে হচ্ছে 9-এ টোটালি চেঞ্জ হয়ে গেছি আমি। টোটালি চেঞ্জ বলতে কি সায়েন্সের জিনিস অনেক ভালো লাগা শুরু করলো, ফিজিক্স ম্যাথ অঙ্ক করতে অনেক ভালো লাগে আমার, কিন্তু ওরকম ইচ্ছা ছিল না আমি ইঞ্জিনিয়ারিং লাইনে আসবো। এমন টাইপের আমার মানে অনেকে থাকে না ছোটো থেকে ডেসপারেটলি অনেক কিছু, বাট আমার হচ্ছে আমি ছোটোকাল থেকে হচ্ছে গাড়ি ঘোড়া মানে হচ্ছে বিভিন্ন ইলেকট্রিক্যাল জিনিসপাতি ব্যাটারি ট্যাটারি খুললাম মনে করে, তারপরে মোটর টোটর খুলে মনে করে ব্যাটারির সাথে লাগায় ফ্যান ট্যান এগুলো চালাতাম, এগুলো আমার ছোটোকাল থেকে আমার ইচ্ছা ছিল। তো তখনও তো বুঝি নাই যে এগুলো যে ইঞ্জিনিয়ারিং লাইনে যে এগুলো সব গিয়েই যে আমাদের দেখতে দেখতে হবে, ছোটোকালের কথা বলতেছি আর কি। তো আল্লাহর রহমতে ওই লাইনেই আসছি। আর যেটা বলবো যে অনেক প্যাশন থাকে না যে আমাকে এটা হতেই হবে। একটা বাচ্চাকাল থেকে আমার ওরকম কিছু ছিল না, আমি জাস্ট রিল্যাক্স মোডে পড়ালেখাটা করে আসছি। আমার যখন মন চাইছে আমি পড়ছি, যখন মন চাইছে আমি খেলছি, কারণ আমি কোনো ধরনের ফ্যামিলিগত কোনো প্রেশার আমি পাইনি এখনই তোকে পড়তে বসতে হবে এরকম টাইপের। আমার বাবাও দেয় না, আমার মা আমাকে দেয় না। তো আমি 9-এ যে ফ্রিডমটা পাইছি আমি ফ্রিডমটা কাজে লাগাইছি। হ্যাঁ, তো ফ্রিডমটা কাজে লাগাইছি। আমার হচ্ছে আমার প্রথম টিচার, আমার লাইফের টিচার বলতে পারো যে আমার এসি পর্যন্ত আমার কোনো টিচার ছিল না। আমি স্কুলে পড়তাম, এই বাসায় এসে এই সারে যা পড়াই তো ওগুলাই রিভিশন দিয়ে এমনি মনে করে আল্লাহর রহমতে হচ্ছে শামসুল খানের টপে গিয়েছিলাম। তো হচ্ছে এসএসসিতে আল্লাহর রহমতে হচ্ছে মানে জেএসসিতে যেটা পাই নাই এসএসসিতে বহু ভালো গুণ একটা রেজাল্ট আমি করে আমার মাকে আমি খুশি করতে পারছিলাম। শামসুল খানে হচ্ছে আমাদের সময় বেঁচে মাত্র 2 জন বোর্ড স্টার্ন করতে পারছিল 2 জন। শামসুল খান থেকে, আমি যে স্কুল থেকে পড়ছি শামসুল স্টুডেন্ট কলেজ, এখান থেকে মাত্র 2 জন বোর্ড স্টার্ন করতে পারছিল, একটা ছেলে এবং একটা মেয়ে। মেয়েটা হচ্ছে 31তম হয়েছিল আর ছেলেটা হচ্ছে আমি। তো এই রেজাল্টটা পাওয়ার পর আমার মা তো আরো খুশি, মানে সেখানে যে ছেলে জেএসসিতে সারা বেড়ে দেখতেই পায় নাই সেখানে সে বোর্ড স্টার্ট। তো এই জিনিসটা কিন্তু ওই যে বললাম না যে সবসময় মানুষের লাক থাকে না। আমি যদি জেএসসিতে যদি আমি ফল ডাউন করে ফেলতাম যে আমার তো এত চেষ্টা করলাম আমার রেজাল্ট খারাপ হলো, কেন হলো আমার সাথে, কেন এরকম ঘটলো, যদি আমি এরকম করে যদি ফল ডাউন হয়ে যেত আমার টোটালি, তাহলে কিন্তু হতো না, তাহলে আমি এসিতে আমার এই রেজাল্ট আসতো না। ঠিক আছে, এই ছিল আমার ছোট করে একটু স্টোরি বলে ফেললাম তোমাদেরকে, হতে পারে তোমাদের অনেক টাইম নষ্ট করে ফেললাম। যাই হোক, তো তোমরা একটুখানি এই ঘটনা থেকে তোমরা একটুখানি রিয়েলাইজ করতে পারো যে ফল ডাউন আসবে, বাট তোমাকে উঠে দাঁড় করাতে হবে। ঠিক আছে, নিজেকে নিজেই উঠে দাঁড় করাতে হবে। যে তুমি জাস্ট মনে রাখো যে আমার আজকের দিনটা আমার খারাপ ছিল, কালকের দিনটা যে আবার খারাপ হবে ব্যাপারটা তা না। তুমি চেষ্টা করে যাও, তুমি তোমার মতো চেষ্টা করতে থাকো। আজকে তোমার ফল ডাউন হয়েছে, তুমি সেম ইফোর্টটাই আবার দাও না, ইফোর্টটা কমাবা না, ইনপুট কমাবা না, আউটপুট কমুক, আউটপুট কমলে কমুক, তখন তুমি নিজেকে তো বলতে পারবা যে না আমি 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 হচ্ছে যে আমার ইনপুট ঠিক আছে, আমার আউটপুট কমে গেছে, আমার লাক আমার সাথে ছিল না। তো আমি তোমাদেরকে বলবো যারা এইচএসসি 2021 আসো, তোমরা খুব টেনশনের ভিতরে আসো, এটা আমি জানি, এই জন্য আজকে একটু কথাবার্তা বলে নিলাম, পড়ার ফাঁকে একটু বলা দরকার। যারা 2020 আসো তারা তো আরও বেশি টেনশনে, তোমাদেরকে বলবো প্লিজ ইনপুটটা কমে দিন না, পারলে আরো বাড়াবো। ঠিক আছে, তো এই ছিল আমার কথাবার্তা আজকের মতো। অনেক এক্সট্রা কথা বলে বললাম, 9টা 3 বাজায় ফেলছি, তোমাদের এতক্ষণ আর 2টা ম্যাথ করা ফেলতে পারতাম। যাই হোক, যদি তোমাদের কোনো ধরনের কাজে লেগে থাকে, আশা করি আচ্ছা আমাদের সাথে এখন কিন্তু 11 জনের মতো জয়েন আসছো, 11 জনের বেশি মনে হয় জয়েন আসছো। আমি অনেকক্ষণ ধরে একটু এক্সট্রা কথাবার্তা বলে দিলাম। তো যদি তোমাদের কোনো কাজে লাগে আর কি, আমার 5 মিনিটের পেঁচা এক্সট্রা পেঁচা যদি তোমাদের কাজে লাগে, আশা করি খুব উপকার হবে। ঠিক আছে, আচ্ছা তো অনেক কিছু বলে ফেললাম। তো এখন একটু মনে করে দেখো যে লাস্ট ক্লাসে কিন্তু তোমাদেরকে একটা আমি চ্যালেঞ্জ দিছিলাম। তো চলো আমরা আজকে চ্যালেঞ্জটা সলভ করে ফেলি। ঠিক আছে, আমি ভিডিওর মাধ্যমে মানে আমাদের কোনি হচ্ছে আমি আপাতত এটার মধ্যে স্টপ রাখতেছি। আমি হচ্ছে লাস্ট আবার যে সামনে যে 2টা ক্লাস পাবো, মানে কণিকের উপর আমি 3টা লাইভ ক্লাস নিব। আজকে একটা নিচ্ছি, পরশু দিনের পরের দিন আরেকটা নিব, সোমবার দিন, তারপরে শুক্রবার আরেকটা নিব। আমি ইনশাল্লাহ 3টা ক্লাসের মধ্যে আমি কণিক পুরো ফুল শেষ করে ফেলবো ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক। এখন আমি তোমাদের সলভ করে দিব যে প্রবলেমটা স্পেশাল, যে আমি একটা তোমাদের চ্যালেঞ্জ হিসেবে একটা প্রবলেম দিছিলাম। তোমরা গ্রুপে কয়েকজন আনসার দিছো, অনেকে 16 পাই লিখছো, তোমাদেরটা হয় নাই। আবার অনেকে কারেক্ট আনসার দিছো, একজন দেখলাম সূত্র আকারে লিখে দিছো। তো আমি তোমাদেরকে এখন প্রুফ করে দিব কিভাবে এটা আসছে। ঠিক আছে, স্পেশাল প্রবলেমটা আমি এখন তোমাদেরকে প্রুফ সহকারে করে দিব। রেডি? তো আশা করি তোমরা সাথে থাকবা। তো খেয়াল করে দেখো,
ও আচ্ছা, একটা কথা বলি, গ্রুপে একজন হচ্ছে কমেন্ট করছিল যে ভাই এটা 9 10 এর প্রবলেম, ও একটা দেখো সূত্র আকারে লিখে দিছে, আমার নামটা মনে নাই, আমি যে পোস্টটা দিছিলাম একজন কমেন্টে বলছে যে এটা তো 9 10 এর প্রবলেম, এটা সে তখন সূত্রটা লিখে দিছে। আমি কখনো হচ্ছে এরকম টাইপের কোনো প্রবলেম আমি হচ্ছে সূত্র আকারে ডিরেক্ট আমি কখনো দেখিনি। হ্যাঁ, এটা আমি দেখছিলাম, আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে আমি বলেও ফেলছি আমি প্রশ্নটা কোথায় পাইছিলাম, brilliant.org। যারা আজকে নতুন ক্লাস করতেছো আমার সাথে তাদেরকে বলি, brilliant.org নামে একটা অ্যাপ আছে, প্লে স্টোরে তোমরা সার্চ দিলে পাবা। আমি সেই আজ থেকে প্রায় 6 বছর আগে আমি প্রবলেমটা পাইছিলাম, আমি ওইখান থেকে দিচ্ছি, আমি কোনো ধরনের বই টই থেকে প্রবলেমটা পাইনি। আমি জানি না যে কমেন্টটা করছিল সে কোথা থেকে এটা পাইছে, বাট আমি বলবো অবশ্যই হ্যাঁ এটা অবশ্যই 9 10 প্রবলেম, এবং সে হচ্ছে নিশ্চয়ই অনেক ঘাটাঘাটি করছে, নয়তো এরকম কিন্তু নর্মালি আমি তো জানি না যেটা বই আছে এইরকম ফর্মেট আকারে সূত্র আকারে, আই ডোন্ট নো। তো হচ্ছে আমি তোমাদেরকে এখন একটা প্রুফ করে দেখাবো। ওকে, তো অ্যাকচুয়ালি আমাদের প্রশ্নটা কি ছিল একটুখানি ভালো মতো চিন্তা করতে। আমাদের প্রশ্ন ছিল যে এই যে একটা বৃত্ত, ঠিক আছে, ওই বৃত্তের ব্যাসার্ধ দেওয়া ছিল 8, মানে 4 দেওয়া ছিল, আমি 4 দিয়ে না করে 8 দিয়ে করে তোমাদের বুঝাবো। ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ, প্রশ্ন হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আমি ধরলাম কি আর ধরলাম, আমি কোষে 4 দিয়ে দিয়েছিলাম। এখন প্রশ্ন হলো যে এইটার ভিতরে যদি আমি একটা বর্গক্ষেত্র আঁকি, তার ভিতরে যদি আরেকটা বৃত্ত আঁকি, তার ভিতরে আরেকটা বর্গক্ষেত্র আঁকি, তার ভিতরে আরেকটা বৃত্ত আঁকি, এরকম ইনফিনিটলি চলতে থাকে, সকল বৃত্ত এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টিগত। এটা ছিল আমার প্রশ্ন। যারা আজকে নতুন ক্লাস করতেছো তাদের জন্য প্রশ্ন বলে নিলাম, ম্যাক্সিমাম তো জানো প্রশ্নটা, তো জানো যারা লাস্ট ক্লাসটা করছো। তো বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়ে থাকে, তুমি পারবে না বর্গক্ষেত্রের ক্ষেত্র বের করতে পারবে না, ইজি। কিভাবে? এই যে খেয়াল করো, বৃত্তের ব্যাসার্ধ মানে কি, এখান থেকে এতটুকু আর এখান থেকে এতটুকু আর, তাইলে এটাকে আমি নাম দিই এ বি সি। তাইলে কি এটা তো একটা বর্গক্ষেত্র আর এটা তো একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, তাই না? তাহলে আমরা এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি, অথবা তোমরা ডিরেক্ট সূত্র জানো, যেটা বর্গক্ষেত্রের কর্ণের সূত্র তোমরা সবাই পারো না? আমরা বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি জানি? বর্গক্ষেত্রের কর্ণ সমান সমান √2 একটা বাহু, এই যে AB সমান সমান কি হবে, √2 এক বাহু, এটা তো সবাই জানো। আচ্ছা, তাহলে চলো মানগুলো বসাই দিই। AB সমান সমান কত, টুয়াইস r, হ্যাঁ, √2 BC মানে কি, BC রেখে দিলাম, BC মানে কি একটা বাহু আর কি, বা আমরা বলতে পারি BC সমান সমান 2/√2 r, বা এটাকে আমরা বলতে পারি √2 r। এটা আমরা ফরম্যাট হিসাবে লিখে দিলাম। ফরম্যাট মানে কি, এটা আমাদের একটু পর আবার কাজে লাগবে, কি কাজে লাগবে বলো তো? এটা হচ্ছে BC মানে কি ছিল, বর্গক্ষেত্রের এক বাহু, তাহলে এইভাবে লিখতে পারি, বর্গক্ষেত্রের এক বাহু সমান সমান √2 এই যে খেয়াল করে দেখো আমরা কি বেরিয়েছে, √2 বৃত্তের ব্যাসার্ধ। আমি তোমাদের বুঝাতে পারছি নাকি আরেকবার রিপিট করা লাগবে? দেখো AB এই যে টুয়াইস r, হ্যাঁ, তারপরে BC কে যদি আমি √2 দিয়ে গুণ করি তাহলে তো আমি এটা পাইতাম, তাই না? আমি বসাইছি √2 কে পাশে নিয়ে গেছি, 2 আর √2 কাটাকাটি গেলে কত হয়, √2 হয়, পাশে একটা r ছিল, সো আমরা বলতে পারি BC সমান সমান √2 r। এটা আমি ফরম্যাট আকারে রাখছি কারণ একটু পরে এটা লাগবে, এই জন্য বাংলা লেখা রাখছি। ওকে, সো আমি এখন তোমাদের এটা সলভ করব কিভাবে। দেখো যে প্রথম যে বৃত্তটা আছে, হ্যাঁ, এভাবে লিখব যে বৃত্ত সমূহের ক্ষেত্রফল। ঠিক আছে, তো আমি প্রথম বৃত্ত, তো প্রথম বৃত্তের ক্ষেত্রফল কি হবে, পাই ইনটু r স্কয়ার না? প্রথম বৃত্তের ক্ষেত্রফল কি পাই r স্কয়ার না? আচ্ছা, এবার আমরা এইখানটাতে লিখব হলো বর্গসমূহের ক্ষেত্রফল। ঠিক আছে, আমার কথা কি ক্লিয়ার? মানে একটা বৃত্ত আছে, ওটার ভিতরে একটা বর্গ, এইটা হইতেছে আমাদের প্রথম বৃত্ত, আর এটা হইতেছে আমাদের প্রথম বর্গ। ঠিক আছে, তাহলে আমরা চলো প্রথম বর্গের ক্ষেত্রফল কি হবে, প্রথম বর্গ এর ক্ষেত্রফল কি হবে দেখো তো। আমি বের করে রাখছি না বর্গক্ষেত্রের এক বাহু সমান √2 বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমি কি লিখতে পারি, √2 আমাদের বৃত্তের ব্যাসার্ধ কত, আমাদের বৃত্তের ব্যাসার্ধকে আমি কি ধরছিলাম, r ধরছিলাম না, তাহলে হবে 8। এটা হচ্ছে বর্গক্ষেত্রের এক বাহু, বাট আমি তো ক্ষেত্রফল বের করতেছি, প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এটা কি স্কয়ার করা লাগবে। তোমাদের সবাই জানো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইনটু স্কয়ার, তাহলে এটাকে আমরা কি লিখতে পারতেছি বলো তো, 2r² লিখতে পারছি। ক্লিয়ার? এই যে 2r², এটা কি বর্গক্ষেত্রের প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হইতাছে 2r², আর প্রথম বৃত্তের ক্ষেত্রফল πr²। ওকে, গেল। এখন আমরা কি করব, এই বর্গক্ষেত্রের ভিতরে আরেকটা বৃত্ত আঁকবো, তো চলো আমরা আরেকটা বৃত্ত আঁকি। খেয়াল করে দেখো, আমরা যদি ভিতরে আরেকটা বৃত্ত আঁকি
দেখতে কিরকম হয়, এই যেরকম হয় না। ওকে, আচ্ছা এখন খেয়াল করে দেখো যে এইখান থেকে এই দূরত্বটা যদি আমি এখানে ডট ডট টানি, এখান থেকে এই দূরত্বটা খেয়াল করে দেখো, আমি তো এইটার মান তো আমি একটু আগে বের করছি। এই যে বর্গক্ষেত্রের এক বাহু সমান সমান √2 ইনটু বৃত্তের ব্যাসার্ধ, বা এটাকে আমরা কি বলতেছিলাম √2 ইনটু r বলতেছিলাম, তাই না? ওটা তো বেসিক সূত্র। হ্যাঁ, আর √2 ইনটু r কোনটা? এই যে প্রথম বর্গক্ষেত্রে, এই যে দেখো √2 ইনটু r। তাহলে আমরা বলতে পারি না BC সমান সমান √2 ইনটু r, এটা তো আমরা বলতে পারি। তাহলে এটা মুছে ফেললাম। আচ্ছা এখন বলতে পারো ভাই এটা কেন লিখতেছেন? এই যে দেখো আমি যদি এইখান থেকে দূরত্ব এটা মনে মনে d ধরলাম, তাহলে আমি লিখতে পারি না CD সমান সমান √2 ইনটু r অর্ধেক। এই যে BC আমি যদি CD বের করতে যাই কি করতে হবে? BC কে অর্ধেক করতে হবে। তাহলে এটাকে আমি কি লিখতে পারি 1/√2 ইনটু r। ক্লিয়ার? তার মানে আমি কোনটা পাই গেলাম? এতটুকু পেয়ে গেলাম। এখন CD যে কথা আর এটা কি একই কথা না? তার মানে কি আমার দ্বিতীয় বৃত্তের আমি ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে আমি এভাবে লিখতে পারি দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ সমান সমান কি হবে? এটা 1/√2 ইনটু r। তাহলে দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাব। এই যে দ্বিতীয় বৃত্ত, এর ক্ষেত্রফল কি হবে? সদস্য সূত্র পারো, পাই ইনটু r স্কয়ার। পাই r স্কয়ার না বৃত্তের ক্ষেত্রফলের সূত্র r স্কয়ার। তাহলে এটা কত আসলো বলো তো? পাই r স্কয়ার থাকলো আর 1/√2 স্কয়ার করলে কি হয়? হাফ হয়ে যায়। তাহলে হাফ পাই r স্কয়ার হলো। ওকে, আচ্ছা এখন আমরা খেয়াল করে দেখো প্রথম বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই r স্কয়ার, দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে হাফ পাই r স্কয়ার। গেল, মানে অর্ধেক হয়ে গেল। এবার বর্গক্ষেত্রটা আসো, প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 2r স্কয়ার। এখন আমরা দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। এখন দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে গেলে আগে দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, রাইট? আমরা চলো এখন বাহুর দৈর্ঘ্য বের করব। এখন এটার ভিতরে আরেকটা বর্গক্ষেত্র আনবো, এই যে আরেকটা বর্গক্ষেত্র। এখন এই বর্গক্ষেত্র বাহু না আমি শর্টকাট সূত্র বের করে রেখেছি। ওকে, তাহলে আমি কি করব? এই যে বর্গক্ষেত্রের এটা কি আমার কয় নাম্বার বর্গক্ষেত্র? দ্বিতীয় বর্গক্ষেত্র। দ্বিতীয় বর্গক্ষেত্রের এই যে এক বাহু সমান কি হবে? যে √2 ইনটু বৃত্তের ব্যাসার্ধ। এই যে √2 ইনটু, এখন বৃত্তের ব্যাসার্ধ করতে পাবো, খেয়াল করে দেখো এই যে বৃত্তটা ছিল না, এই যে বৃত্তটা এটার ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ আমি বের করে রাখছি না, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ 1/√2 ইনটু r। আমাদের ক্লিয়ার? তাহলে আমি এখানে বসিয়ে দেব 1/√2 ইনটু r। তাহলে যদি কাটাকাটি করি আমার কত আসতেছে? r আসতেছে। এটা আবার কি? দ্বিতীয় বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, মানে যে এতটুকু আমার আসতেছে r। তাহলে এটা যদি r হয় তাহলে দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের হয়ে গেল। এই যে প্রথম বর্গক্ষেত্র বের করেছিলাম, এবার দ্বিতীয় বর্গক্ষেত্র। দ্বিতীয় বর্গক্ষেত্র কি হবে? বাহুর স্কয়ার মানে r স্কয়ার। প্রথমটা আসছে 2r স্কয়ার, দ্বিতীয়টা আসছে r স্কয়ার। কিছু কি ফিল করতে পারতেছো? আমার কি আর করা দরকার আছে? এগুলো আসলে পরেরটা কি হবে? তৃতীয় বৃত্তটা কি হবে বলো তো? তৃতীয় বৃত্তটা কি হবে? কমেন্ট করো। অর্ধেক হইতাছে না? দেখো তো প্রথমটা ছিল পাই r স্কয়ার, দ্বিতীয়টা হচ্ছে হাফ পাই r স্কয়ার। পরেরটা কি হবে? তুমি নিজেরা চেক করে দেখো, তোমাদের কাজ দিলাম এটা। তোমরা নিজেরা এই যে এখানে আরেকটা বৃত্ত আঁকবা, আরেকটা বৃত্তকে আমাকে বের করে দেখাবা, ঠিক আছে? তোমরা বাসায় করবে আর কি। তৃতীয় বৃত্তের কি হবে? 1/4 পাই r স্কয়ার হবে। চতুর্থ বৃত্তটা কত হবে? 1/8 পাই r স্কয়ার হবে। তাহলে সবকটা বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টি কি হবে? পাই r স্কয়ার যোগ হাফ পাই r স্কয়ার যোগ 1/4 পাই r স্কয়ার যোগ 1/8 পাই r স্কয়ার। এটা চলতেই থাকবে, ঠিক? এটাও সেম, এটা অর্ধেক অর্ধেক হতে থাকবে। তৃতীয় বর্গটা কত হবে? r স্কয়ার বাই 2। চতুর্থ বর্গটা কত হবে? 1/4 r স্কয়ার। তার মানে এটা সিরিজটা কি এরকম হবে? দেখো তো 2r স্কয়ার প্লাস, আচ্ছা তোমরা সাইডে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, আচ্ছা আমি একটু ইয়ে করে নিলাম। আচ্ছা ঠিক আছে, দেখতে পাচ্ছ। ওকে, তাহলে আমাদের সিরিজটা কি হবে? দেখো তো 2r স্কয়ার প্লাস r স্কয়ার প্লাস হাফ r স্কয়ার প্লাস 1/4 r স্কয়ার। এটা আমাদের সিরিজ। তাহলে এটা একটা গুণোত্তর ধারা হলো, এটাও একটা গুণোত্তর ধারা হলো। এখন আমরা তোমরা সবাই ধারা সূত্র পারো না, ক্লাস 9 এর শিক্ষা আসছো না। গুণোত্তর ধারা ক্ষেত্রে সূত্র কি? খেয়াল করে দেখো, আমরা যদি এখান থেকে কমন নিয়ে নিই, আমরা কি করব? গুণোত্তর ধারাটার আগে সাধারণ অনুপাত r বের করব। তো দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, এটা যেটা ভাগ করলে কত হয়? হাফ হয়। তোমরা সবাই না শিখছো অসীম ধারা সূত্র a ডিভাইডেড বাই 1 মাইনাস r, a ডিভাইডেড বাই 1 মাইনাস r, এটা সবাই পারো। a মানে কি? প্রথম পদ। প্রথম পদ কত? পাই r স্কয়ার। আর 1 মাইনাস r, r এর মান কত? এটা ভাগ করলে হাফ হয়। তাহলে 1 মাইনাস হাফ করলে কত? হাফ হয়। হাফ উল্টা ফেলে কত হয়? 2 হয়। তাহলে কি হবে? 2 পাই
আর স্কয়ার। তার মানে এটা সিগনিফিকেন্স বোঝার চেষ্টা করো, ফিল করার চেষ্টা করো, অঙ্ক তো না হয় করলা, ফিল করার চেষ্টা করো। এটা মিনিং কি? আমি এত বড় একটা ফুটবল তোমাকে এনে দিলাম, তার ভিতরে একটা বর্গক্ষেত্র তোমার আঁকতে বললাম। তো বড় যে ফুটবলটা এনে দিচ্ছি ওটা ব্যাসার্ধ আর বলে দিলাম, তো বড় বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। এরপর তুমি যে বর্গক্ষেত্রটা আঁকলাম ওটা ভিতরে আরেকটা বৃত্ত আঁকলাম, ওটা ভিতরে আরেকটা বর্গক্ষেত্র আঁকলাম, ওটা ভিতরে আরেকটা বৃত্ত আঁকলাম। তো তুমি যে এক কোটি 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 বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন যে তুমি যে বৃত্ত আঁকতাছো সব করে মিললে হবে পাই আর স্কয়ার, আর বাহিরের বৃত্তটা একলাই হলো পাই আর স্কয়ার। আমি কি বুঝাতে পারছি? বাহিরটা কি ছিল? পাই আর স্কয়ার নাম, আর সবগুলো মিললে কি 2 পাই স্কয়ার নাম। তার মানে এগুলো সব করে মিললে শুধু পাই আর স্কয়ার। ক্লিয়ার? বাহিরটা পাই আর স্কয়ার, আর দ্বিতীয়টা থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত বর্গ যত বৃত্ত আছে সব কটা যোগফল হলো পাই আর স্কয়ার। তাহলে পাই আর স্কয়ার যোগ করলে কত হলো? 2 পাই আর স্কয়ার। এই যে 2 পাই আর স্কয়ার। ওকে, এরপরটা আসো বর্গক্ষেত্রে আসো। প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 2 আর স্কয়ার। এবার আমরা যদি এটা গুণোত্তর ধারা সূত্র অ্যাপ্লাই করি কি হবে? a ডিভাইডেড বাই 1 মাইনাস r। এর মান কত? প্রথম পদ 2 আর স্কয়ার 1 মাইনাস r, এটা দিয়ে ভাগ করো হাফ হবে, মানে উল্টা গিয়ে 4 আর স্কয়ার হয়ে যাবে। পুরো সেম টু সেম এখানে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছিল 2 আর স্কয়ার, এবং আমার সব কটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো 4 আর স্কয়ার। তার মানে কি প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একলাই কোটি 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 কোটিটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। তাহলে আমরা আমাদের তাহলে শর্টকাট সূত্র এসে বলো না, তাহলে শর্টকাটটা কি হবে বলো তো? শর্টকাটটা হলো এই যে বৃত্তসমূহের ক্ষেত্রফলের সমষ্টি যোগ বর্গের ক্ষেত্রফলের সমষ্টি। এবার এখানে যদি আমরা 2 আর স্কয়ার যদি কমন নেই আমাদের কত হয়? পাই প্লাস এই যে দেখো আমরা যদি 2 আর স্কয়ার কমন নিছি তাহলে এখানে কি থাকে? টুয়াইস আর। ঠিক আছে, এই হলো আমাদের শর্টকাট সূত্র, যে এখানে যদি 2 আর স্কয়ার কমন নিই পাই থাকে, আর এখানে টুয়াইস আর থাকে না, সরি 2 থাকে। ঠিক আছে, সো এইটা হলো আমাদের শর্টকাট সূত্র। একটা ছেলে আছে, একটা মাত্র ছিল, আমার নামটা মনে নাই, সে এটা কমেন্টে লিখছে এবং দেখে আমার খুব ভালো লাগছে। মাত্র একটা ছেলে এই সূত্রটা ফর্মেট আকারে লিখছে, আমি জানি না সেটা কোথায় পেয়েছে। সে বলছিল যে এটা 19 এর বইয়ের মতো, হ্যাঁ এটা কনসেপ্টে 19 এর বইয়ের, বাট খুব সুন্দরভাবে হচ্ছে সেটা দিয়ে দিচ্ছে। আমি নিজেও আগে এটা এই সূত্র আকারে আমি নিজেও আগে জানতাম না, আমি তো নর্মাল বা অঙ্ক টঙ্ক করেই হচ্ছে তোমাদেরকে আমি দেখাইতাম, বাট যেহেতু ওই ছেলেটা সূত্রটা লিখে দিছিল আমি এটা প্রুফ করে দেখালাম যাতে বাকিরা যাতে কমেন্টে যাতে প্রবলেম না হয়। তো এখন কি আর আমি আর মান 4 দিছিলাম, তো আর মান যদি 4 হয় তাহলে কত? 4 16 দুগুণ 32, তাহলে 32 পাই হয়, এখানে হবে 32 পাই, আর এখানে যদি আর মান 4 হয় তাহলে কত হলো? 4 স্কয়ার মানে কত? 16 সাথে 4 গুণ করে কত? 64। সো आंसर আমি যে অঙ্কটা দিছিলাম ওটা आंसर হবে 64 প্লাস এখানে কত ছিল? যে 32 পাই। এইটা आंसर যারা জানিছো তাদের জন্য হচ্ছে একটা স্যালুট। ঠিক আছে, এটা ইজি একটা ম্যাচ ছিল, তারপরও তোমাদেরকে হচ্ছে আমি সম্মান জানাচ্ছি, তোমরা খুব ভালোভাবে এটা आंसर দিতে পারছো, কারণ আমার কাছে প্রশ্ন খুব ভালো লাগছিল। তো তোমরা হচ্ছে আমাদের সাথে থাকো, আরো সুন্দর সুন্দর প্রশ্ন নিয়ে আমি আসবো। brilliant.org না, আরো অনেক কিছু আছে, মানে আমি যা জানি চেষ্টা করবো তোমাদের সাথে সব শেয়ার করে দেওয়ার জন্য। এখন হচ্ছে আমরা কিছুটা ব্যস্ততার মধ্যে অ্যাকচুয়ালি আছি, যে রিসেন্টলি গতকালকে ঢাকা ইউনিভার্সিটি থেকে ঘোষণা দেওয়া হয়েছে সামনে নাকি পরীক্ষা নিয়ে নেওয়া হবে আমাদের। আমি খুব ভয়ের মধ্যে আছি, তো যাই হোক, তো আই ডোন্ট নো হচ্ছে কতদিন তোমাদের সাথে এইভাবে টাইম দিয়ে থাকতে পারবো, বাট আমি আমার চেষ্টা করে যেতেছি। আমার সামনে পরীক্ষা একেবারে পরীক্ষা বলতে কি ফাইনাল ইয়ারের পরীক্ষা, এখনো ডেট দেওয়া হয় নাই, বাট ভার্সিটি থেকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে যে এখন ইচ্ছা করলে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট পরীক্ষা নিয়ে নিতে পারবে। এবং আমাদের ডিপার্টমেন্ট যে কি আল্লাহ, এটা নিয়ে আমি আগাচ্ছি না। তো আমাদের খুব সম্ভবত পরীক্ষা খুব দ্রুত একটা ডেট দিয়ে দেবে, এর জন্য আমি হতে পারে ব্যস্ত হয়ে যাবো, বাট আমি চেষ্টা করবো যতদিন পারি তোমাদের সাথে থাকার জন্য। সো আমার কষ্টটা একটু মূল্য দিও, ঠিক আছে? সো তোমাদের এতক্ষণ লাস্ট পর্যন্ত থাকার জন্য, আমার বক শোনার জন্য ধন্যবাদ। তো আশা করি নেক্সট ক্লাসে আরো সুন্দর সুন্দর জিনিস শিখাবো, জাস্ট আমাদের সাথে থাকো, লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকো। আর হ্যাঁ, মেইন কথা, ফ্রেন্ডদের সাথে লাইভটা শেয়ার করো, ঠিক আছে? তো হচ্ছে তাইলে করবে, যদি বেশি বেশি মেম্বার হয়, বেশি বেশি যদি তোমরা আমাদের উৎসাহ দিতে পারো, আশা করি আরো সুন্দর সুন্দর কন্টেন্ট পাবা। আল্লাহ হাফেজ।